ওয়েলকাম টু মুক্তা সিরিজ 2। ড্রামার শুরুতেই আমরা ঝো নামের একটা লোককে দেখি, যে কিনা একজন ড্রাইভার এবং আজ সে রিটায়ার করছে। সেখানে লুরেং নামের একজন মহিলা বলে, গত 20 বছর ধরে আপনি আমার স্বামীর হয়ে গাড়ি চালাচ্ছেন, কখনোই কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কিছুই হয়নি, তাই এগুলো আমাদের পক্ষ থেকে আপনার জন্য একটু উপহার। ঝো এতে ভীষণ খুশি হয়ে যায়। সে বলে, ম্যাডাম, একটা জিনিস আছে যা আমার আপনাকে বলা উচিত না, তবে তারপরও আমি আপনাকে বলতে চাই। গাড়ির ট্রাঙ্কের ভেতরে একটা ছোট জায়গা রয়েছে, আপনি ভালো করে সেই জায়গাটা একবার দেখবেন। লুরেংয়ের মনে পড়ে একদিন সে দেখেছিল ট্রাঙ্কের ভেতরটা একটু ফাঁপা লাগছে। সে তার স্বামীকে জিজ্ঞেস করে, তবে তার স্বামী লিয়ান পুরোটাই ইগনোর করে চলে যায়। তবে আজ লুরেং থেমে থাকে না। সে গাড়িটাকে পার্কিং এরিয়াতে এনে ট্রাঙ্কটাকে ভালো করে দেখে। তখন সেখানে সে একটি ফাইল খুঁজে পায়। প্রথমেই তার ভেতরে সে একটি দলিল পায়, যেখানে লেখা ছিল একটি বড় বাড়ি একটা মেয়ের নামে লিখে দেওয়া হয়েছে। মেয়েটার নাম ছিল ফেই। এরপর সেখানে সে কিছু ছবিও পায়, যেখানে লিয়ান আর ফেইয়ের ছবি ছিল, আর দেখা যায় যে ফেই আসলে প্রেগনেন্ট। ছবির অপর পাশে লিয়ান লিখেছিল, বেবি, আমি তোমার বাবা, তোমার পৃথিবীতে আসার অপেক্ষা করছি। লুরেং বলতে থাকে, লিয়ান, আমি তোমার সংসার করছি 10 বছর ধরে, তুমি তোমাকে ভালোই একটা উপহার দিলে। এরপর সে তার বান্ধবী বিনকে কল করে আর এই বিষয়ে তদন্ত করতে বলে। পরের সিনে দেখা যায় লুরেং ঘরে বসে টিভি দেখছিল। তখন তার স্বামী লিয়ান ঘরে আসে। সে বলে, তুমি এখনো জেগে আছো? লুরেং বলে, হ্যাঁ, তোমার জন্য অপেক্ষা করছি। লিয়ান তার কপালে একটা কিস করে বলে, অনেক রাত হয়ে গেছে, আমি বরং গিয়ে ঘুমাচ্ছি। সে উপরে চলে যায়। লুরেং তখন টিভিতে দেখতে পায় লিয়ান কয়েকদিন আগে একটা ইন্টারভিউ দিয়েছিল, যেখানে সে বলেছে কয়েকদিন আগে তার কোম্পানিতে প্রায় 8 মিলিয়ন টাকা লাভ হয়েছে। মানে তার কোম্পানি এখন এই শহরের সবথেকে বড় বড় কোম্পানির মধ্যেই পড়ে। লুরেং বলতে থাকে, লিয়ান, তুমি যখন প্রথম কোম্পানি শুরু করো, তোমার কোম্পানি শুরু করতে প্রথম 3 মিলিয়ন টাকা দিয়েছিলাম আমি, যেটা ছিল আমার জমানো টাকা। তোমার প্রথম প্রজেক্ট বানিয়েছি আমি, তোমার প্রথম ক্লায়েন্টের সঙ্গে দেখা করিয়ে দিয়েছি আমি। এরপর তোমার কোম্পানির উদ্বোধন হয়, তখন তুমি আমাকে বলেছিলে, লুরেং, আমরা স্বামী স্ত্রী, যা আমার তাই তো তোমার, তাই না? তাই কোম্পানির শেয়ারে আমি তোমার নাম রাখিনি। বর্তমানে লুরেং বলতে থাকে, আমি তোমাকে 10টা বছর বিশ্বাস করে এসেছি, তার বদলে তুমি আমাকে কি দিলে? এটা। এরপর পরদিন সকালে এরা দুজন একসঙ্গে খাবার খেতে বসে। লিয়ান বলে, লুরেং, আমার মায়ের 60তম জন্মদিনের আয়োজনটা তুমি করো। গতবারের মতো এত কম দামি হোটেল ভাড়া করো না, একটু বড় দেখে হোটেল ভাড়া করো আর বড় করে আয়োজন করো। এরপর সে বলে, আমি 3 দিনের জন্য বিজনেস ট্রিপে যাচ্ছি, আমার জন্য কিন্তু রাত জেগো না। এটা বলে সে বেরিয়ে যায়। সে চলে যাওয়ার সাথে সাথেই লুরেং এর কাছে তার বান্ধবী বিনের কল আসে আর বলে, আমি সবকিছু জানতে পেরেছি। এরপর লুরেং তার বান্ধবীর সঙ্গে দেখা করতে আসে। বিন বলে, এই মেয়েটার নাম ফেই, তার বয়স 26 বছর। সে কোনো কাজ করে না, তার নামে একটি বড় বাড়ি রয়েছে এবং একটি গাড়ি রয়েছে। 3 বছর ধরে লিয়ানের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। এখন সে 8 মাসের প্রেগনেন্ট। তার পার্সোনাল অ্যাকাউন্টে প্রায় 2 কোটি টাকা রয়েছে। লুরেং হেসে বলতে থাকে, 8 মাসের প্রেগনেন্ট? আমাদের বিয়ে হয়েছে 10 বছর হয়েছে, আমাদের কোনো সন্তান নেই। যখন আমরা ডাক্তারের কাছে যাই, তখন ডাক্তার বলেছে এটা লিয়ানের সমস্যা। ডাক্তার আমাকে IVF করতে বলেছিল। তখন লিয়ান বলেছিল, না, আমরা ন্যাচারালভাবেই বাচ্চা নেব, সময় যেতে দাও, এমনিতেই দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সত্যি ঠিক হয়ে গেছে, তবে সেটা আমার সঙ্গে নয়, সে অন্য কারোর সঙ্গে বাচ্চা নিচ্ছে। বিন বলে, এখন তুমি কি করবে? লুরেং বলে, কি করব, ডিভোর্স নেব। বিন বলে, তুমি সরাসরি ওকে গিয়ে জিজ্ঞেস করবে? লুরেং বলে, অবশ্যই না, আমার একটা প্ল্যানের প্রয়োজন। তুমি আরও তদন্ত করো, ঠিকমতো খুঁজে বের করো লিয়ানের লিন গ্রুপের কার কার সঙ্গে যোগাযোগ রয়েছে, কি কি সমস্যা রয়েছে। আরও খুঁজে বের করো লিয়ান আসলে মোট কত টাকা আলাদা করে সরিয়ে রেখেছে, তার নিজের নামে কত টাকা রয়েছে এবং ফেইয়ের নামে কত টাকা রয়েছে। আমি 10 বছর ওর বাড়িতে কাজ করেছি, এবার সময় এসেছে আমার স্যালারি নেওয়ার। লুরেং যখন বাড়ির দিকে আসছিল, তখন সে দেখতে পায় লিয়ান ফেইয়ের সঙ্গে খুব হাসি খুশি আছে। লুরেং মনে মনে বলতে থাকে, এতে আমার কিছুই আসে যায় না, আমি চাই টাকা। এরপর সে চলে আসে। এরপর বিন বলে, লুরেং, তোমার স্বামীর নিজের গ্রুপ মানে লিন গ্রুপে প্রায় 61% শেয়ার রয়েছে, তবে এর বাইরেও সে অবৈধভাবে আরও কয়েকটা কোম্পানির সঙ্গে জড়িত রয়েছে এবং এর মূলে রয়েছে তার বোন জামাই চেন, যেগুলো মূলত ইলিগাল। এছাড়াও তার নামে আরও 3টা বাড়ি রয়েছে এবং আরও কয়েকটা গাড়িও রয়েছে। লুরেং বলতে থাকে, তার মানে ও নিজের নামে সবকিছুই আলাদা আলাদা করে রেখেছে। বিন বলে, সবচেয়ে বড় বিষয় তো এটা, গত মাসে সে তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে একটা ডিভোর্স এগ্রিমেন্ট রেডি করিয়েছে।
লুরেং দেখতে পায় সেখানে লেখা ছিল ডিভোর্স দুজনের সম্মতিতে হচ্ছে। ডিভোর্সের ফলে লুরেং 2 মিলিয়ন টাকা পাবে। লুরেং বলে, কি হাস্যকর, আমি ওকে কোম্পানি খুলতে টাকা দিয়েছিলাম 3 মিলিয়ন আর ও আমাকে ফিরিয়ে দিচ্ছে 2 মিলিয়ন। সে জিজ্ঞেস করে ফেয়ের ডেলিভারি কবে হবে। বিন বলে আগামী মাসের 15 তারিখে তার ডেট রয়েছে। লুরেং বলে, ঠিক আছে, ওর মায়ের জন্মদিনটা অনেক বড় করে চায় না, আমি এবার ওর জন্য এত বড় একটা পার্টির আয়োজন করব যে ও একদম শকড হয়ে যাবে। এরপর লিয়ান বাড়িতে ফিরে এসে বলে, লুরেং, আজ তুমি এত কিছু কেন রান্না করেছো? আজ কোনো স্পেশাল ডে নাকি? লুরেং বলে, একদমই না, আমি তোমাকে মিস করছিলাম। এরপর তারা একসঙ্গে খাবার খেতে বসে। তখনই লিয়ানের কাছে ফেইয়ের কল আসে। সে আলাদা গিয়ে ফোন ধরে জিজ্ঞেস করে কি হয়েছে। এরপর সে বলে, ঠিক আছে, আমি এখনই আসছি। পরে সে খাবার খেতে আসলে লুরেং বলে, তোমার মায়ের জন্য আমি অনেক বড় একটা হোটেল রিজার্ভ করেছি। লিয়ান বলে, ঠিক আছে, তুমি সবকিছু ফাইনাল করে আমাকে জানিও, আমার কোম্পানিতে এখনো অনেক কাজ রয়েছে, আমি এখানে থাকতে পারবো না। এরপরই সে বেরিয়ে যায়। লুরেং বলে, যাও যাও, তোমার সন্তানের সঙ্গে সময় কাটাও, পরে তোমরা সবাই একটা বড় সড়ো সারপ্রাইজ পাবে। এরপর লুরেং নিজের ঘরে এসে ড্রয়ার খুলে নিজের বিয়ের ছবিটা দেখে। সে বলে, তখন আমার বয়স ছিল 25 বছর। তার বান্ধবী বিন বলছিল, তুমি এত বোকা কেন? তুমি ওই ছেলেটার জন্য নিজের বাড়ি ঘর ছেড়ে দিচ্ছ? তোমাদের পরিবার কত নামি দামি ধনী পরিবার। লুরেং যখন বাড়ি ছেড়ে চলে যেতে চায় তখন তার দাদা বলে, আমার বাবা মা বেঁচে নেই, লু গ্রুপ তোমাকেই দেখতে হবে। তুমি ওই একটা সামান্য ছেলের জন্য বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছ। তুমি যদি সত্যি ওকে বিয়ে করো তাহলে তুমি আর আমাকে দাদা বলবে না। লুরেং তার দাদার সঙ্গে সম্পর্ক শেষ করে দিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। লুরেং বলতে থাকে, আমি সবার কথা অমান্য করেছি, সব কিছু ত্যাগ করে দিয়ে ওর কাছে চলে এসেছি শুধুমাত্র ওর একটা বাক্যের জন্য। দেখা যায় লিয়ান হাঁটু গেড়ে বসে বলছিল, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার পুরো পৃথিবী। লুরেং বলতে থাকে, মিথ্যে কথা, ওর পৃথিবীতে আমি নেই। তখন সে তার দাদার একটা চিঠি পায় যেখানে তার দাদা লিখেছে, লুরেং, যে কোনো সময় তুমি আমার কাছে ফিরে আসতে পারো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। এখন সে তার দাদাকে ফোন করে আর বলে, দাদা, আমি বাড়ি যেতে চাই। তার দাদা বলে, আমি জানতাম এই দিনটা একদিন আসবে, তুমি যে কোনো সময় বাড়িতে চলে আসতে পারো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। পরদিন লুরেং আবারও তার বান্ধবী বিনের সঙ্গে দেখা করে। আসলে বিন কিন্তু পেশায় একজন উকিল। সে বলে, লিয়ান তার কোম্পানির 15% ফেইকে দিয়ে দিতে চাইছে। ফেইয়ের সন্তান হওয়ার কিছুদিন পরেই এগুলো কার্যকর করা হবে। এরপর সে তোমাকে 2 মিলিয়ন টাকা দিয়ে ডিভোর্স দিয়ে দেবে। লুরেং বলে, ভালোই, ওর প্ল্যান অনেক ভালো। তখনই তার কাছে তার শাশুড়ির কল আসে। তার শাশুড়ি বলে, আমার জন্মদিনের আর মাত্র 3 দিন বাকি আছে, তুমি সবকিছু রেডি করেছো তো? আমার অনেক বান্ধবীরা আসবে, তাদের যেন আপ্যায়নে কোনো সমস্যা না হয়। আর মনে রাখবে, লিয়ানেরও একজন খুব ভালো বন্ধু আসছে, তার জন্য সবথেকে ভালো টেবিলটাই বুক করবে। লুরেং জিজ্ঞেস করে, কেমন ফ্রেন্ড? তার শাশুড়ি বলে, তুমি এত জেনে কি করবে? সে সাথে সাথেই ফোনটা রেখে দেয়। বিন বলে, লুরেং, তুমি কি সত্যি জন্মদিনের দিনে সবকিছু করবে? তুমি কি শিওর? সে বলে, হ্যাঁ, আমি একদম শিওর। বিন বলে, ঠিক আছে, তাহলে আমি সকল কাগজপত্র রেডি করে ফেলছি। লুরেং বলে, ডিভোর্স এগ্রিমেন্টটাও ভালো করে সাজিও। সে বলে, একদম, আমি তোমাকে আগেই বলেছিলাম, ওই ছেলেকে বিয়ে করলে তোমার জীবনটাই শেষ। এরপর লুরেং তার দাদার কোম্পানিতে যায় এবং গিয়ে বলে, আমি মিস্টার লু এর সঙ্গে দেখা করতে এসেছি, আমি তার নাতি। রিসিপশনে থাকা মেয়েটা মিস্টার লুকে ফোন করলে লুরেংয়ের দাদা দৌড়াতে দৌড়াতে সেখানে আসে। তার দাদা বকা দিয়ে বলে, 10 বছর পর আমার কথা মনে পড়লো? এরপর সে তার হাত ধরে বলে, চলো, আমি তোমাকে তোমার অফিসটা দেখাই। এরপর তার দাদা একটা রুম দেখিয়ে বলে, এই অফিস রুমটা আমি তোমার জন্য রেডি করেছি, দেখো তো এটা কেমন। লুরেং কান্না করে বলতে থাকে, দাদা, ওই সময় আমার আপনাকে ছেড়ে যাওয়া একদমই উচিত হয়নি, আমি আমার ফালতু ভালোবাসার জন্য আপনাকে ছেড়ে চলে গিয়েছিলাম। দাদা বলে, মানুষই তো ভুল করে, তার উপর তুমি ছোট মানুষ, তুমি যদি ভালো থাকতে আমার কোনো অসুবিধা ছিল না, তুমি যেহেতু ভালো নেই তাহলে আমি তো আছি তোমার সাথে। তুমি কান্না করো না, তোমাকে কাঁদতে দেখলে আমার অনেক কষ্ট হয়, তুমি এমনিতেই অনেক শুকিয়ে গেছো। লুরেং বলে, দাদা, আমি ডেপুটি ডিরেক্টর হিসেবে কাজ শুরু করতে চাই। তার দাদা বলে, কোনো দরকার নেই, তুমি ডিরেক্টর হিসেবে কাজ করবে, আমার তোমার উপরে সম্পূর্ণ ভরসা রয়েছে। এরপর তার দাদার অ্যাসিস্ট্যান্ট একটা ডকুমেন্ট দিয়ে যায়। তার দাদা বলতে থাকে, লুরেং, তোমার বাবা মা তোমার জন্য 30% শেয়ার রেখে গিয়েছিল, আমার 41%, টোটাল মিলিয়ে এখন তুমি লু গ্রুপের মালিক। লুরেং বলে, দাদা, আমি যে এসেছি এই বিষয়টা এখনো অ্যানাউন্স করবেন না, আমার সামনে এখনো একটা যুদ্ধ বাকি আছে। তার দাদা বলে, এটা কি ওই ছেলেটাকে নিয়ে? 10 বছর ধরে ওকে আমরা সাহায্য করে আসছি,
তারপরেও তোমার সঙ্গে এরকমটা কি করে করতে পারলো? তোমার কি আমার সাহায্য লাগবে? লুরেং বলে, না, এই যুদ্ধ আমি একাই লড়তে চাই। এরপর জন্মদিনের দিন লিয়ান লুরেংকে বলে, কি ব্যাপার, আজ তুমি এত তৈরি হচ্ছ কেন? লুরেং বলে, আজ আমার শাশুড়ির জন্মদিন, পুত্রবধূ হিসেবে আমাকে তো সুন্দর করে তৈরি হয়ে যেতে হবে, তাই না? গাড়িতে আসার সময় আবারও লিয়ানের কাছে ফেইয়ের কল আসে। লিয়ান বলে, তুমি দাঁড়াও, আমি তোমাকে নিতে আসছি। সে লুরেংকে বলে, তুমি নেমে যাও, আমার এক বান্ধবীকে তুলতে হবে। লুরেং বলে, এটা কি তোমার সেই বন্ধু তোমার মা যার কথা বলেছিল? ওর নাম কি? লিয়ান বলে, ওর নাম ফেই। তুমি আবার অন্য কিছু মনে করো না, ও আমার এক বন্ধুর বোন। বিজনেসের খাতিরে আমাদের কয়েকবার দেখা হয়েছে, তাই মা ওকে অনেকটা পছন্দ করে। লুরেং মনে মনে বলছিল, এজন্যই তো তুমি আর তোমার মা মিলে 3 বছর ধরে তাকে লুকিয়ে রেখেছ। এরপর লুরেং যখন ভেতরে আসে তখন তার বান্ধবী সেখানে আসে। সে বলে, আমি তোমার জন্য সকল কাগজপত্র রেডি করে ফেলেছি। আরেকটা বিষয়, লিয়ান ফেইকে যতখানি শেয়ার দেবে সেটা আজ 3টার মধ্যেই সে সাইন করবে। লুরেং বলে, এত তাড়াতাড়ি কেন? বিন বলে, কারণ ফেই সন্তান জন্ম দেওয়ার আগেই তার শেয়ার নিয়ে নিতে চায়। লিফটে উঠতে উঠতে লুরেং বলে, আমার মনে হয় সেই সুযোগ আর সে পাবে না। এরপর লিয়ানের মা তার বান্ধবীদের নিয়ে তার জন্মদিনের পার্টিতে আসে। তার বান্ধবীরা বলতে থাকে, শুনেছি এর আয়োজন নাকি আপনার ছেলের বউ করেছে। এরকম একটা ছেলের বউ পাওয়া সত্যি ভাগ্যের বিষয়। টাকা তো সব আমার ছেলেরই। তখনই সে সামনে লুরেংকে দেখতে পায়। সে বলে, তুমি এত সেজে কেন এসেছো? লুরেং বলে, আজ আমার শাশুড়ির জন্মদিন, আমাকে তো সাজতেই হবে, তাই না? অন্য একটা মহিলা বলে, তোমাকে কিন্তু আজ খুব সুন্দর লাগছে, এই জামাটা কোন ব্র্যান্ডের? লুরেং ব্র্যান্ডের নাম বললে তার শাশুড়ি বলে, এত টাকা খরচ করার কি ছিল? কোনো কাজকর্ম নেই, শুধুমাত্র স্বামীর টাকা খরচ করা। এখন পর্যন্ত একটা সন্তানও জন্ম দিতে পারলো না। আমি জানি না আমার ছেলে এই মেয়েটাকে বিয়ে করার জন্য এত পাগল কেন হয়ে গিয়েছিল। এরপর সেখানে লিয়ানের বোন লিজা আর তার স্বামী চেন আসে। লিজা বলে, তুমি আজ এত সুন্দর করে সেজেছো, মানুষ দেখলে মনে করবে জন্মদিন যেন তোমারই। চেন তাকে থামিয়ে দিয়ে লিয়ানের মাকে শুভেচ্ছা জানায়। লুরেংয়ের মনে পড়ে চেনই সকল অবৈধ কাজের সঙ্গে জড়িত। সবাই চলে গেলে লুরেং বলতে থাকে, হাসতে থাকো, দেখি কতক্ষণ হাসতে পারো। এরপর তার শাশুড়ি বলতে থাকে, লুরেং, তুমি কেমন বউ বলো তো? আমার ছেলে কোথায়, এখনো কেন আসলো না? লুরেং বলে, সে তার বান্ধবীকে আনতে গেছে। তার বান্ধবী ফেই। ফেইয়ের নাম শুনেই তার শাশুড়ি খুশি হয়ে যায়। সে বলতে থাকে, এত তাড়াহুড়ার কি আছে, আমরা সবাই আরেকটু অপেক্ষা করি। লিজা বলতে থাকে, মনে হচ্ছে একটু পর আমরা একটা ভালো নাটক দেখব। এরপর লিয়ান ফেইকে নিয়ে সেখানে আসে। লিয়ানের মা দৌড়ে ফেইয়ের কাছে যায় আর বলে, তুমি অসুস্থ, ধীরে ধীরে হাঁটো। ফেই বলে, ম্যাডাম, আমি আপনার জন্য একটা উপহার নিয়ে এসেছি, আপনার কি পছন্দ হয়েছে? লিয়ানের মা বলে, তোমার আবার কিসের উপহার আনতে হয়? তোমার পেটের বাচ্চাটাই তো আমার জন্য সব থেকে বড় উপহার। লিয়ান তার মাকে চুপ করতে বলে। তার মা বলে, কি হয়েছে? আমি একটা নাতি চাই। তোমার বউয়ের বাচ্চা হবে না বলে এখন কি অন্যদেরও হবে না? ফেই, সারাদিন তুমি আমার সাথেই থাকবে। তখন সেখানে একদম শোরগোল পড়ে যায়। সবাই বলতে থাকে, এই মেয়েটা কে? তাদের ব্যবহার দেখে মনে হচ্ছে এটা তো লিয়ানের মিস্ট্রেস। তখন লুরেংয়ের কাছে তার বান্ধবীর SMS আসে যে আমাদের সবকিছু রেডি করা হয়ে গেছে, যে কোনো সময় তুমি শুরু করতে পারো। লুরেং তাকে বলে, এত তাড়াহুড়ার কিছু নেই, আগুন আরো ভালোভাবে জ্বলতে দাও। এরপর লিয়ান স্টেজে বক্তৃতা দিতে শুরু করে। সে বলে, আমার মায়ের 60তম জন্মদিনে আপনাদের আসার জন্য সবাইকে ধন্যবাদ। আমি এত বড় হতে পেরেছি শুধুমাত্র 2জন মানুষের কারণে। এক আমার মা, যে ছোট থেকে আমাকে বড় করেছে, আমাকে সাপোর্ট করেছে। আরেকটা হলো আমার ফ্যামিলি। এই কথাটা বলে সে ফেইয়ের দিকে তাকিয়ে। সবাই তখন হাততালি দিতে শুরু করে। এরপরে কেক নিয়ে আসা হয়। লিয়ানের মা ফেইকে তার সঙ্গে স্টেজে যেতে বলে। সবাই তখন বলাবলি করতে থাকে, এটা তো লিয়ানের বউয়ের জন্য চরম লজ্জা। একজন বলে, ও বাচ্চা জন্ম দিতে পারে না, তাই দোষ তো ওরই। লিজা বলছিল, এত জোরে থাপ্পড় খেয়েও কারো কারো লজ্জা হয় না। আমি যদি ওর জায়গায় থাকতাম এতক্ষণে টেবিল উল্টে দিতাম। চেন তাকে চুপ করতে বলে। সে লুরেংকে বলে, লুরেং, তুমি এই বিষয়টা নিয়ে রাগ করো না, ওরা শুধুমাত্র বন্ধু। লুরেং বলে, চেন, আমি শুনেছি তুমি নাকি অনেকগুলো অবৈধ কাজের সঙ্গে জড়িত। লিন গ্রুপ, অফশোর গ্রুপের সঙ্গে নাকি অনেকগুলো কাজ করছে। চেন কিছু বলতে চাইলে লুরেং বলে, আমি যদি ট্যাক্স ব্যুরোকে সবটা জানিয়ে দিই? তুমি তো বিদেশি কয়েকটা কোম্পানির সঙ্গেও জড়িত। সে উঠে বলে, ভয় পেও না, আমি আগে এই বিষয়টা সামলাই, তারপর আমি তোমার কাছে আসছি। এরপর সে স্টেজে আসতে থাকলে তার শাশুড়ি বলে, তুমি এখানে কেন আসছো? তুমি চলে যাও। সে তার ছেলেকে বলে, ওকে যেতে বলো। লিয়ান এসে তার হাত ধরে বলে, এখানে কোনো ঝামেলা করো না, বাড়িতে যাও, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি। লুরেং বলে, বাড়ি? কোন বাড়ি? আমাদের বাড়ি, নাকি যে বাড়িতে তুমি ফেইকে রাখো সেই বাড়ি?
ফেই, কংগ্রাচুলেশনস, তোমাকে আর লুকিয়ে থাকতে হবে না। এখন থেকে তুমি লিয়ানের সঙ্গে সবার সামনে থাকতে পারবে। ফেই জিজ্ঞেস করে, এটা কে? লুরাং বলে, তুমি আমাকে চেনো না? তাহলে আমি নিজের পরিচয় দিচ্ছি, আমি লিয়ানের ওয়াইফ, একটু পরে হয়ে যাব এক্স ওয়াইফ। ফেই তাকে আপু বলে ডাক দিলে সে বলে, আমাকে এটা ডেকো না, আমার কান নষ্ট হয়ে যাবে। লিয়ান বলে, তুমি এসব কি বলছো? ও এখানকার অতিথি। লুরাং বলে, অতিথি? সেই অতিথি যাকে তুমি একটা পুরো বিল্ডিং কিনে দিয়েছো, সেই অতিথি যাকে তুমি একটা গাড়ি কিনে দিয়েছো যার নাম্বার প্লেট A88। আমি কি আরো বলবো? লিয়ান বলে, তুমি আমার উপর তদন্ত করেছো? সে বলে, তাহলে তুমি কি ভেবেছো তুমি সবকিছু এত সহজে লুকিয়ে রাখতে পারবে? তার শাশুড়ি বলে, তুমি এখানে কি করছো? তুমি এখনই এখান থেকে বেরিয়ে যাও। লুরাং বলে, মা, আজকে আমি আপনার বিষয়টাও ভালো করে দেখব। সবাই তখন বলতে থাকে, মনে হচ্ছে আজ এখানে একটা ভালো নাটক দেখা যাবে। একজন বলে, দেখো তো, বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে বিবাহিত লোকের মায়ের অনুষ্ঠানে চলে এসেছে, এর চেয়ে লজ্জাহীন মানুষ আমি আর দেখিনি। লুরাংয়ের শাশুড়ি সবাইকে চুপ করতে বলে। সে বলতে থাকে, ফেই তুমি চিন্তা করো না, আমি থাকতে তোমাকে কেউ বুলি করতে পারবে না। তার শাশুড়ি এসে লুরাংকে বলতে থাকে, তুমি এরকম কেন করছো? তুমি নিজে সন্তান জন্ম দিতে পারবে না, তাহলে আমার ছেলে এমন একজনকে খুঁজে বের করেছে যে তার জন্য সন্তান জন্ম দেবে, এতে অন্যায় কি হয়েছে? তুমি যদি এতই পারো একটা সন্তান জন্ম দিয়ে দেখাও। লিয়ান তার মাকে থামতে বলে, কারণ এখনো তার অনেক কিছু বাকি রয়েছে। লিয়ান বলে, তুমি বাড়িতে চলে যাও, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি। ফেই আর আমি শুধুমাত্র বন্ধু। তার মা বলে, ঠিকই তো, আমার ছেলে ওই ধরনের পুরুষ নয়, শুধু শুধু তাকে মিথ্যা অপবাদ দেবে না। তখন বিন এসে বলে, মিথ্যা অপবাদ? সে এসে বড় স্ক্রিন চালু করলে সেখানে ফেইয়ের প্রেগনেন্সি রিপোর্ট দেখানো হয়। লুরাং বলতে থাকে, আপনারা সবাই ভালো করে দেখুন, বাবার নামের জায়গায় লেখা রয়েছে লিয়ানের নাম। এটাও কি অপবাদ? লিয়ান বলে, ওর বয়ফ্রেন্ড বাড়িতে ছিল না, ওর প্রেগনেন্সি টেস্টের জন্য একটা সাইনের প্রয়োজন ছিল, তাই সেখানে আমি সাইন করে দিয়েছি। এটা নিয়ে এত বড় ঝামেলা করার কি আছে? তাহলে তুমি ওর বয়ফ্রেন্ডের জন্য করেছো, ঠিক আছে। এরপর সেখানে সে ফেইয়ের সঙ্গে তোলা ছবিটা দেখায় আর বলে, এই ছবির পেছনে লেখা রয়েছে, বেবি, আমি তোমার পৃথিবীতে আসার জন্য অপেক্ষা করছি। এই ছবিটাও কি তুমি ওর বয়ফ্রেন্ডের হয়ে তুলেছো? আর এই লেখাটাও কি তুমি ওর বয়ফ্রেন্ডের হয়ে লিখেছো? সবাই বলাবলি করতে থাকে, দেখেছো, লিয়ানের পুরো পরিবারের আসলেই কোনো লজ্জা নেই। এরপর লুরাং সেখানে বাড়ির ছবি দেখায় এবং আরো অনেকগুলো জায়গার ছবি দেখায়। সে বলে, এই বাড়িটা তুমি ফেইকে কিনে দিয়েছো, গত 3 বছরে তুমি তাকে প্রায় 8 মিলিয়ন টাকা দিয়েছো, এগুলো সবই কি তুমি তার বয়ফ্রেন্ডের হয়ে করেছো? একজন বলে, মিস্ট্রেসকে কেউ এত টাকা দেয়? আরেকজন বলে, টাকা না দিলে কেউ আবার তার বাচ্চার মা হতে যাবে নাকি? ফেই বলে, লুরাং, ভালোবাসা জোর করে হয় না, তোমরা দুজন 10 বছর ধরে একসঙ্গে আছো, তারপরেও লিয়ান আমাকে বেছে নিয়েছে, আর তাছাড়া আমি এখন তার বাচ্চার মা হতে চলেছি। তুমি যদি এটা নিয়ে ঝামেলা করো তাহলে আমরা কেউই ভালো থাকবো না। লিয়ান তাকে চুপ করতে বলে। লিয়ান বলে, লুরাং, তুমি বাড়িতে যাও, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি। লুরাং বলে, হ্যাঁ, তুমি আমাকে সবকিছু বুঝিয়ে বলবে, তুমি বলবে যে এই সবকিছু তুমি ফেইয়ের জন্য করেছো, এখন তুমি বাবা হতে চলেছো, আমি যেন খালি হাতে তোমাকে ছেড়ে চলে যাই, তাই তো? লুরাং বলে, মা, কংগ্রাচুলেশনস, আপনি সারা জীবন আমাকে বকাঝকা করেছেন কারণ আমি আপনাকে কোনো নাতি দিতে পারিনি, এখন আপনার নাতি হতে চলেছে। তার শাশুড়ি বলে, হ্যাঁ, বেশ হয়েছে, তুমি বাচ্চা জন্ম দিতে পারবে না, আমার ছেলে একজনকে খুঁজে নিয়েছে, সে ভালো কাজ করেছে। লুরাং বলে, বাচ্চা জন্ম না দেওয়াটা তো আমার সমস্যা নয়, সেটা তো লিয়ানের সমস্যা। লিয়ান তাকে চুপ করতে বলে। লুরাং বলে, কেন, তোমার খারাপ লাগছে? তোমার মা সারা জীবন আমাকে এই জন্য বকাঝকা দিয়েছে, সবাইকে শুনিয়েছে আমি বাচ্চা জন্ম দিতে পারি না, তখন তো তুমি কিছুই বলনি। তখন সেখানে লিয়ানের মেডিকেল রিপোর্ট দেখানো হয়। লুরাং বলে, এই রিপোর্টটা 8 বছর আগে, ওই সময় ডাক্তার বলেছিল লিয়ানের সমস্যা রয়েছে, তার সুস্থ হতে টাইম লাগবে। লিয়ান আমাকে বলেছিল অপেক্ষা করতে, আমি তার জন্য অপেক্ষা করে গেছি, আমি 8 বছর তার জন্য অপেক্ষা করেছি, এখন সে একটু সুস্থ হয়েছে, এখন সে অন্য একজনের সঙ্গে বাচ্চা নিয়ে নিয়েছে। তবে ভালোই হয়েছে, আমি অনেক খুশি হয়েছি যে আমি ওর বাচ্চার মা হইনি, কারণ ওর মতো লোকের বাবা হওয়ার কোনো যোগ্যতা নেই। লিয়ান বলে, অনেক হয়েছে। লুরাং বলে, কিছুই হয়নি, তুমি আমার 10 বছর ভালোবাসার জন্য ধোঁকা দিয়েছ, এর প্রতিদান তোমাকে দিতে হবে। লিজা উঠে বলে, তুমি আর লিয়ান এত বছরের স্বামী স্ত্রী, তোমরা কি এটা প্রাইভেটলি কথা বলতে পারতে না? সবার সামনে এরকম নাটক করার কি প্রয়োজন ছিল? চেন তখন তাকে থামিয়ে দেয়। সে বলে, আমাদের নিজেদের হাতই নোংরা, আমরা ওকে সাহায্য করতে পারবো না। লুরাং সবকিছু জেনে গেছে। লিয়ান বলে, তুমি আজকেই কেন সবকিছু বললে? তুমি কি আমাকে শেষ করে দিতে চাইছো? তার শাশুড়ি বলতে থাকে, লুরাং, তোমার মধ্যে কোনো ভদ্রতা নেই। লুরাং বলে, আর আপনার ছেলের মধ্যে অনেক ভদ্রতা রয়েছে। আপনার ছেলে 3 বছর ধরে একটা মিস্ট্রেস রেখেছে, এখন তাকে প্রেগনেন্ট বানিয়েছে, 3 বছরে হাজার হাজার লাখ লাখ টাকা তার পেছনে খরচ করেছে। আপনি সবকিছু জেনে আমাকে বোকা বানিয়ে গেছেন।
এটাকে নিশ্চয়ই ভদ্রতা বলে, তাই না? সে বলে, তুমি এভাবে আমার সঙ্গে কি করে কথা বলতে পারো? আমি তো হাজার হলেও তোমার শাশুড়ি নাকি? সে বলে, না, আপনি আমার কেউ না। লিয়ান বলে, তুমি আসলে কি চাইছো? সে তখন ডিভোর্স পেপার বের করে। সে বলে, আমি তোমার সঙ্গে ডিভোর্স চাই, সকল সম্পত্তি সমান সমান ভাগ হবে। কোম্পানি শুরু হওয়ার সময় আমি যে তোমাকে 3 মিলিয়ন টাকা দিয়েছিলাম সেটাও তুমি আমাকে ফেরত দেবে। তোমার লিন গ্রুপ সমান ভাগ হবে। ফেই বলে, অসম্ভব, এই সব কিছু আমার ছেলের। লিয়ান বলে, লুরেং, তুমি কিন্তু বেশি করছো, কোম্পানি দাঁড় করিয়েছি আমি নিজে। লুরেং বলে, তাই নাকি? তুমি ভুলে গেছো তোমার কোম্পানি শুরু হওয়ার সময় তোমাকে 3 মিলিয়ন টাকা কে দিয়েছিল? তুমি ভুলে গেছো তোমার প্রজেক্ট কে বানিয়েছিল? তুমি ভুলে গেছো প্রথম ক্লায়েন্টের সঙ্গে তোমাকে কে পরিচয় করিয়ে দিয়েছিল? সবাই বলতে থাকে, ও তাহলে লিয়ান তার বউয়ের টাকা এত বড় হয়েছে আর এখন সে তাকে টপকিয়ে যেতে চাইছে। এরা মা ছেলেরা সত্যি অনেক হার্টলেস। লুরেং বলে, তুমি যদি আমার সঙ্গে এগ্রি না করো তাহলে আমরা কোর্টে দেখা করব। ফেই বলে, লুরেং, আমি লিয়ানকে বলে তোমাকে কোম্পানির একটা শেয়ার দেব, যা থেকে তুমি সারা জীবন বসে বসে খেতে পারবে। সে বলে, আমি চাই না। তখনই ফেইয়ের পেটে ব্যথা শুরু হয়ে যায়। লিয়ান বলতে থাকে, তুমি দাঁড়িয়ে কেন আছো? অ্যাম্বুলেন্সে কল করো। লুরেং বলে, আমি কেন করতে যাব? সে সবাইকে বলতে থাকে, আমাকে ক্ষমা করবেন আপনাদের খাবারে ডিস্টার্ব করার জন্য। সে তার শাশুড়িকে বলে, আপনার তো আজ 60তম জন্মদিন, তাই না? আমি আপনাকে দোয়া করি আপনার যেন 8টা নাতি হয়, আর সবগুলোই যেন বেঈমান হয়। এরপরে সে ওয়াইনের গ্লাসটা চ্যানের কাছে রেখে সেখান থেকে চলে যায়। এরপর বিন বলতে থাকে, তুমি আজ অনেক ভালো একটা কাজ করেছো, মনে হচ্ছে যেন আগের লুরেং ফিরে এসেছে। বিন বলতে থাকে, আগামীকাল আমি ডিভোর্স কোর্টে ফাইল করব, চলো আজ আমি তোমাকে পেট ভরে খাওয়াবো। তখনই তাদের পেছনে চ্যান চলে আসে। সে আর লিজা তার কাছে ক্ষমা চাইতে শুরু করে। চ্যান বলতে থাকে, এসবের কিছুই আমি জানি না, এইসব কিছু লিয়ান করেছে। লুরেং বলে, তুমি জানো না সেটা তো কোর্ট ডিসাইড করবে, তাই না? লিজা বলে, ভাবি সত্যিই চ্যানের কোনো দোষ নেই, ও কিছুই জানতো না। লুরেং বলে, 10 বছরে এই প্রথমবার তুমি আমাকে ভাবি বলে ডাকলে। লিজা বলতে থাকে, প্লিজ তুমি চ্যানকে ছেড়ে দাও, আমি তোমার কাছে ভিক্ষা চাইছি। চ্যান বলে, আমার তোমাকে সবকিছু আগেই জানিয়ে দেওয়া উচিত ছিল, লিয়ানের বিষয়গুলো আমার তোমার কাছে লুকানো উচিত হয়নি, প্লিজ আমাকে ছেড়ে দাও। লুরেং বলে, ঠিক আছে, আমি তোমাদের ছেড়ে দিতে পারবো, তবে আমার শর্ত রয়েছে। এতগুলো বছরে লিন গ্রুপ এবং অফশোর গ্রুপের তুমি যে সকল জিনিস জানো, সকল অবৈধ জিনিসের প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় তুমি আমাকে রিপোর্ট বানিয়ে দেবে। যত লুকানো জিনিস রয়েছে তার সবকিছুর পাসওয়ার্ড আমাকে দেবে। চ্যান একটু ইতস্তত করছিল, তবে লিজা বলে, তুমি ওর কথা রাজি কেন হচ্ছ না? এটাই আমাদের শেষ সুযোগ। চ্যান এরপর রাজি হয়ে যায়। পরে লুরেং আর বিন সেখান থেকে চলে আসে। চ্যান বলে, সত্যিই কি আমরা লিয়ানকে ধোকা দেব? লিজা বলে, আমার ভাই তার 10 বছরের বউকে ধোকা দিতে পারে? তুমি তার কাছে কি? তাই আমার ভাই বিপদে পড়ার আগে তুমি তার কাছ থেকে সরে যাও। এরপরে এরা দুই বান্ধবী বারে এসে ড্রিঙ্ক করছিল। বিন বলে, তোমার ভিডিও খুবই ভাইরাল হয়ে গেছে, সবাই লিয়ানকে প্রচুর গালাগাল করছে, তবে তুমি ফেইকে দেখেছো? ও কিন্তু একদম শান্ত ছিল, আমার মনে হয় ও খুব একটা সাদাসিধে মেয়ে নয়। লুরেং বলে, সেটা তো আরো ভালো হলো, নয়তো সবকিছু অনেক বোরিং হয়ে যেত। এরপর ফেইয়ের জ্ঞান ফেরে। সে লিয়ানকে বলে, আমার ছেলে কোথায়? লিয়ান বলে, মা দেখছে, তুমি রেস্ট করো। ফেই বলে, তুমি তো বলেছিলে ও কোনো কিছু জানতে পারবে না, ও এখন সবকিছু জেনে গেছে, এবার আমরা কি করব? লিয়ান বলে, আমি জানি না ওই মহিলা কিভাবে জানলো, ও ওই পার্টিতে এই সব কিছু বলেছে শুধুমাত্র আমাকে অপমান করার জন্য। ফেই বলে, আমি জানি না ও কি করেছে, আমি শুধু জানি কোম্পানি আর তোমার টাকা সবকিছু আমার ছেলের থাকবে। লিয়ান বলে, তুমি চিন্তা করো না, ওই সব কিছুর উপরে আমার কন্ট্রোল রয়েছে। তখনই তার অ্যাসিস্ট্যান্ট সেখানে আসে। সে তার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে বাইরে কথা বলতে আসলে তার অ্যাসিস্ট্যান্ট বলে, আপনার স্ত্রী কোর্টে রিপোর্ট করেছে। লিয়ান বলে, ও সত্যিই এই কাজ করেছে, ও কি ভেবেছে আমি ওকে ভয় পাই? তার অ্যাসিস্ট্যান্ট বলে, কিন্তু এবার এগুলো অনেক বেশি ছড়িয়ে গেছে, সম্পত্তি লুকিয়ে রাখা, ঠিকমতো ট্যাক্স না দেয়া, এগুলো অনেক বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। লিয়ান বলে, তাহলে এখন আমরা কি করব? অ্যাসিস্ট্যান্ট বলে, দয়া করে এগুলো আর বাড়তে দেবেন না। পরদিন লুরেং ঘুম থেকে উঠে বলে, গতকাল রাতে কি হয়েছে আমার তো কিছুই মনে পড়ছে না। তার দাদা বলে, তুমি ড্রিঙ্ক করে বাড়ি ফিরেছ। তখনই বাড়ির মেইড এসে লুরেংকে এক গ্লাস পানি দেয়। সে বলে, ম্যাডাম, এরপর থেকে আপনি আর কখনো এরকম ড্রিঙ্ক করবেন না। আপনি জানেন না, গতকাল রাতে আপনি বাড়িতে এসে বারবার বড় স্যারের কাছে ক্ষমা চাইছিলেন, হাঁটু গেড়ে বসে তার পায়ে ধরে বারবার কান্না করছিলেন আর বলছিলেন আপনি তাকে ছেড়ে আর কখনোই যাবেন না। লুরেং তখন অনেক লজ্জা পেতে শুরু করে। তার দাদা মেয়েটকে বলে, ঠিক আছে তুমি চলে যাও। লুরেং লজ্জা পেতে থাকলে তার দাদা বলে, দাদার কাছে ক্ষমা চাইলে এত লজ্জার কি আছে? এরপর এরা দুজন একসঙ্গে খাবার খাচ্ছিল। লুরেং বলে, দাদা আমি আজকে থেকেই কোম্পানি জয়েন করতে চাই,
তার দাদা বলে তুমি কিছুদিন রেস্ট নাও। সে বলে না, আমি খুব তাড়াতাড়ি জয়েন করতে চাই, যাতে আপনি রিল্যাক্স করতে পারেন। তখনই তার কাছে লিয়ানের কল আসে আর সে বলে আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। লুরেং বলে হ্যাঁ অবশ্যই, আমারও বাড়ি থেকে অনেকগুলো জিনিসপত্র আনতে হবে। ফোন রেখে দিলে তার দাদা বলে তুমি যাও, আমি তোমার জন্য অপেক্ষা করব। এরপর লুরেং যখন নিজের জিনিসপত্র নিয়ে যাচ্ছিল তখন তার নজর পড়ে তাদের বিয়ের ছবির উপর। সে ছবিটাকে ভেঙে ফেলে। এরপর তার নজর পড়ে তাদের বিয়ের বড় একটা ছবির উপর। সে বলে এটা আর এখন এখানে থেকে কি করবে। সে একটা চাকু হাতে নেয় ছবিটা নষ্ট করে ফেলার জন্য। তবে তখনই লিয়ান ভেতরে এসে বলে তুমি এগুলো কি করছো? লুরেং বলে তুমি অন্ধ? তাহলে ভালো করে দেখো। সে ছবিটাকে একদম মাঝখান থেকে কেটে ফেলে। লিয়ান বলে আমি কেন আগে দেখতে পাইনি, তুমি যে এতটা হার্টলেস। লুরেং বলে আমি হার্টলেস হলে তুমি এখন সুস্থভাবে দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলতে না। তুমি না আমার সঙ্গে কথা বলতে চেয়েছিলে, বলো তুমি কি বলতে চাও। লিয়ান বলে বলো তুমি কত চাও। লুরেং বলে কত মানে? সে বলে তুমি এত ঝামেলা করছো শুধুমাত্র টাকার জন্যই তো, তাই না? সে বলে বলো কত টাকা দিলে তুমি কেস নামিয়ে নেবে। 10 মিলিয়ন, 20 মিলিয়ন? আমি তোমাকে বলে দিচ্ছি তুমি কিন্তু বেশি চেয়েও না। 30 মিলিয়ন, এর বেশি আমি 1 টাকাও দিতে পারবো না। লুরেং আমি তোমাকে ভালোভাবে মনে করিয়ে দেই, তুমি কিন্তু একজন সামান্য হাউসওয়াইফ। তোমার কাছে কোনো চাকরি নেই, কোনো টাকা নেই। তুমি এই কেস চালাবে কি করে? তুমি জানো একজন উকিলের ফিস কত? লুরেং বলে তুমি কি ভুলে গেছো আমার বান্ধবী একজন উকিল। লিয়ান বলে তোমার সামান্য একটা উকিল দিয়ে তুমি আমার পুরো লিগ্যাল টিমের সঙ্গে লড়তে চাও? লুরেং বলে তোমার টিমের যে প্রধান উকিল সে গত বছরে 3টা কেস লড়েছে আর 3টা কেসেই সে বিনের কাছে হেরেছে। লিয়ানের মনে পড়ে এই কথাটা তার অ্যাসিস্ট্যান্টও তাকে বলেছে যে বিনকে কিন্তু আপনি একদমই সামান্য হিসেবে নেবেন না। লিয়ান বলে তুমি আসলে কত চাইছো? লুরেং বলে আইন আমাকে যতটা দেবে আমি ততটাই নেব, তার থেকে 1 টাকাও কম নেব না। লিয়ান বলে আইন তোমাকে কি দেবে? তুমি এখানকার কিসের মালিক? কোম্পানিতে তোমার কোনো শেয়ার নেই, কোনো বাড়িতে তোমার কোনো নাম নেই। আমি তো তোমাকে দয়া করছি। লুরেং বলে তোমার দয়ার আমার কোনো প্রয়োজন নেই, আইন আমাকে যতটা দেবে আমি ততটাই নেব। তুমি এগুলোই বলতে চেয়েছিলে? তাহলে তো বলা শেষ। সে চলে যেতে চায়, তবে লিয়ান তার হাত ধরে ফেলে। সে বলতে থাকে আমরা 10 বছরের স্বামী স্ত্রী, তুমি কি আমাকে একটুও ভালোবাসেনি? আমি শেষ হয়ে গেলে তোমার লাভ কি বলো? লুরেং বলে ভালোবাসা? লিয়ান তোমার কোম্পানি শুরু করার জন্য আমি আমার জমানো 3 মিলিয়ন টাকা তোমাকে দিয়ে দিয়েছিলাম। তুমি আমার টাকা দিয়ে কোম্পানি শুরু করেছো, আমার কানেকশন দিয়ে ক্লায়েন্টদের সঙ্গে মিশেছো। আমি তোমার সঙ্গে তখন ছিলাম যখন তুমি নিঃস্ব ছিলে, কিন্তু বড় হয়ে তুমি কি করলে? লেক সাইডের সাথে এত বড় ভিলা ফেইকে গিফট করলে। মাসে লাখ লাখ টাকা তুমি শুধুমাত্র তার খরচ হিসেবে দাও। তুমি তাকে 8 মাসে প্রেগনেন্ট বানিয়েছো, আর আমি যে তোমার নিঃস্ব অবস্থায় ছিলাম তুমি আমাকে মাত্র 2 মিলিয়ন টাকা দিয়ে বিদায় করে দিতে চেয়েছো। লিয়ান তখন মাটিতে বসে পড়ে। সে বলে তুমি এগুলো জানলে কি করে? আমি তো এখনো এগুলো তোমাকে দেখাইনি। সে বলে হ্যাঁ এটা তো সত্যি, তুমি তো বাচ্চা হওয়ার জন্য অপেক্ষা করছিলে, তাকে তুমি কোম্পানির শেয়ার দিতে, এরপর তুমি আমাকে বের করে দিতে। তবে তোমার ভাগ্য খারাপ, তোমার ড্রাইভার ঝো আমাকে সবকিছু জানিয়ে দিয়েছে। লিয়ান বলে তার মানে ওই আমাকে ধোকা দিয়েছে। লুরেং বলে তোমার তো তারপরেও তাকে ধন্যবাদ জানানো উচিত, সে এতগুলো বছর লুকিয়ে রেখেছে। শুধুমাত্র যেদিন সে রিটায়ার করেছে সেদিনই আমাকে জানিয়েছে। তাছাড়া সে তোমাকে কি ধোকা দিয়েছে? তুমি তাকে মাত্র 20,000 টাকা দিতে মাসে, সে যাতে তোমার হয়ে ভালো গাড়ি চালায়। এই জন্য প্রতি মাসে আমি তাকে আরও $100 বেশি দিতাম। কোনো উৎসবের দিনে আমি তাকে গিফট দিতাম। আমি তার মেয়ের স্কুলের ফিস দিয়েছি, আমি তার স্ত্রীর হসপিটালের বিল দিয়েছি। অথচ তুমি আমাকে কি বলতে? আমি নাকি অনেক বেশি খরচ করি। লিয়ান বলে তার মানে শুরু থেকেই তুমি আমার আশেপাশের লোকেদেরকে কিনতে শুরু করেছিলে, তাই না? লুরেং বলে ঠিক আছে, তুমি এটাকে ঘুষ বলো, তবে আমি ঘুষ দিয়ে যতগুলো মানুষকে নিজের কাছে আনতে পারি তুমি তো তাও পারো না। তোমার রাগ দেখেই বোঝা যাচ্ছে তুমি যে কিরকম লুজার। আমি ওই সময় কিরকম অন্ধ ছিলাম। সে চলে যেতে থাকলে লিয়ান আবারও বলে 30 মিলিয়ন টাকা, নইলে তুমি কিন্তু পস্তাবে। লুরেং বলে পস্তানো? সেটা আমি পস্তাবো না। সে ঘর থেকে বেরিয়ে যায়। লিয়ান বলতে থাকে একজন মহিলা যার পেছনে কেউ নেই, একজন সামান্য হাউসওয়াইফ, সে আমাকে এভাবে চ্যালেঞ্জ কিভাবে করে? রাগে সে একটা ফুলদানি ভেঙে ফেলে। লুরেং যখন চলে আসছিল তখন চেন আর লিজা তার রাস্তা আটকায়। তারা ওই সকল অবৈধ কোম্পানিগুলোর সকল ডকুমেন্ট তাকে দিয়ে দেয়। এরপর আবারও তার কাছে ক্ষমা চাইতে শুরু করে। লুরেং বলে এসব ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই, তোমাদের এসব সরি আমার কোনো কাজে আসবে না, এই বলে সে চলে যায়। এরপর লুরেং অফিসে আসলে তার দাদা সবার সঙ্গে তার পরিচয় করিয়ে দেয়। সবাই তাকে অনেক সম্মান জানায়। এরপর তারা সবাই মিলে একটা মিটিং করে। একটু পর লুরেন বলে আমি দেখতে পাচ্ছি আমরা অনেক দিন ধরে
লিন কোম্পানির সঙ্গে ব্যবসা করে আসছি, তবে এতে কন্টিনিউয়াসলি আমাদের লু গ্রুপের লস হচ্ছে, তাই আমি চাই ইমিডিয়েটলি সেটা বন্ধ করে দিন। একজন বলে, তবে আমরা তার সঙ্গে প্রায় 10 বছর ধরে কাজ করছি। লুরেংয়ের দাদা বলে, আমার নাতি যেটা বলবে সেটাই আমার কথা। লুরেং বলে, আমি আপনাদের সত্যি কথা বলি, লিন কোম্পানির যে প্রেসিডেন্ট লিয়ান, সে আমাকে ধোকা দিয়েছে। 10 বছরে সে আমার থেকে সবকিছু কেড়ে নিয়ে আমাকে নিঃস্ব হাতে পাঠিয়ে দিতে চেয়েছে, তাই এটা আমার প্রতিশোধ, আর এতে আমাদের কোম্পানিরও ভালো। আপনাদের কোনো আপত্তি আছে? তারা সবাই বলে দেয় যে এতে কোনো আপত্তি নেই। এরপরে বিন লুরেংয়ের সঙ্গে দেখা করতে আসে। সে বলে, চেনের দেওয়া ডকুমেন্টগুলো আমি আবার ভালো করে দেখলাম। কোম্পানির টাকা বাদেও লিয়ান নিজের নামে প্রায় 2 বিলিয়ন টাকা লুকিয়ে রেখেছে। ফেইয়ের আলাদা অ্যাকাউন্টে 2 কোটি টাকা রয়েছে। লুরেন বলে, সবকিছু মিলিয়ে যদি ডিভোর্স হয় তাহলে আমি ঠিক কতটা পাবো? বিন বলে, আমরা 50-50 পাবো, তবে যেহেতু অন্যায়টা লিয়ান করেছে তাই হয়তো 50 থেকে একটু বেশি পেতে পারি। সব মিলিয়ে 100 মিলিয়নের মতো হতে পারে, কারণ তার অনেক টাকা ট্যাক্স পূরণ করতেই চলে যাবে। লুরেং বলে, ওর কোম্পানি শুরু করার সময় আমি দিয়েছিলাম 3 মিলিয়ন টাকা, বিনিময়ে আমি পাবো 100 মিলিয়ন। খারাপ না, তাই না? তবে এটা যথেষ্ট নয়। বিন বলে, তাহলে তুমি আর কি চাও? সে বলে, পুরো লিন গ্রুপ। বিন বলে, তুমি ওর কোম্পানি চাও? আমরা অলরেডি 100 মিলিয়ন টাকা পাচ্ছি। লুরেং বলে, ওই কোম্পানিও আমাকে ছাড়া শুরু করতে পারতো না। বিন, আমি চাই ওর কাছে যেন কোনো কিছু না থাকে। আমি ওকে আবার 10 বছর আগে পাঠিয়ে দিতে চাই, যখন ও নিঃস্ব ছিল। এই প্রতিদান ওকে দিতেই হবে। এদিকে লিয়ান হসপিটালে আসলে ফেই বলে, 3 দিন পার হয়ে গেছে, লুরেং কেন কিছু বলছে না? লিয়ান বলে, ও কেস নামাবে না। লিয়ানের মা বলে, আমরা তো ওকে অনেক দিচ্ছি, ও এর থেকেও আরো বেশি চাইছে। লিয়ান বলে, ও শান্ত হলে আমি ওর সঙ্গে আবার কথা বলবো। ফেই বলে, আমি জানি না তোমরা দুজন কি করছো। তুমি ওকে 30 মিলিয়ন টাকা দেবে বলেছো, সেটাই অনেক বেশি। এর থেকে 1 টাকা বেশিও আমি দিতে দেব না। ও কেস করলে করুক, ওর পেছনে কে আছে? তোমার কোম্পানিতে পুরো একটা লিগ্যাল টিম রয়েছে, তুমি ওকে কেন ভয় পাচ্ছ? লিয়ান বলে, তুমি বুঝতে পারছো না, ওর বান্ধবীকে এত সহজ করে দেখার মতো কিছু নেই। ফেই বলে, তাহলে তো তুমি আর তোমার লিগ্যাল টিম কতগুলো লুজার। সে বলে, ফেই, তুমি তো আগে এরকম ছিলে না। ফেই বলে, আমি সবসময় এরকম, আমি সবসময় উপরে উঠতে চেয়েছি, আমি আর কখনোই দাসী থাকতে চাইনি। আমি টাকা ইনকাম করার জন্য সবকিছু করতে রাজি আছি, সেটা করার জন্য আমি না হয় একটু ভালো ব্যবহার করেছি। লিয়ান বলে, তার মানে তুমি এখন উপরে উঠে গেছো, তুমি অলরেডি বাচ্চার মা হয়ে গেছো, তাই এখন আর তোমাকে নাটক করতে হবে না, তাই তো? ফেই বলে, আমি তোমাকে ভালোবাসি, তবে আমি তোমার টাকা আর সম্মানকেও ভালোবাসি। কেন? তুমি কি এখন পস্তাচ্ছ নাকি? তুমি পস্তালেও কোনো সমস্যা নেই। তুমি যদি আমাকে বিয়ে নাও করো, তুমি আমাকে ছেড়ে দিতে পারবে না, কারণ আমার ছেলেই হবে তোমার সকল কিছুর উত্তরাধিকার। লিয়ানের মা বলে, তাই তো, তুমি যা ইচ্ছা করো, কিন্তু আমি আমার নাতি ছাড়বো না, সে আমার বংশের একমাত্র বাতি। ফেই বলে, লিয়ান, তুমি হয়তো ভালো করে জানো না, তুমি কিন্তু এখনো অসুস্থ। কোনো মতে এই একটা বাচ্চা হয়েছে, ভবিষ্যতে তোমার আর কখনোই বাচ্চা হবে না। লিয়ান বলে, তুমি কি এখন আমাকে সব দিক থেকে বেঁধে ফেলতে চাইছো? ফেই বলে, তুমি যদি পস্তাও তাহলে তোমাকে আমাকে বিয়ে করতে হবে না, তুমি তোমার ছেলেকেও আর কোনোদিন দেখতে পারবে না। লিয়ানের মা বলে, অসম্ভব, আমি আমার নাতিকে ছাড়বো না। সে তার ছেলেকে বলে, তুমি এত বোকা হয়েও না, ফেই যা চাইছে তাকে তা দিয়ে দাও। লিয়ান বলে, ঠিক আছে, তুমি হসপিটাল থেকে বাড়ি চলো, তারপর আমি তোমাকে বিয়ে করব। সে বলে, আমি তোমার কোম্পানির 40% শেয়ার চাই, তাহলেই আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। ফেই বলে, সেগুলো আমার আর আমার ছেলের সিকিউরিটি, এগুলো তোমাকে দিতেই হবে। লিয়ান বলে, যেটা আমার সেটাই তো আমার ছেলের, তাই না? ফেই বলে, না, কখনোই এক না। তোমার চিটিং আর ডিভোর্সের ইতিহাস রয়েছে, কে জানে কয়দিন পর তুমি আমাকেও ছেড়ে দেবে আর ছেলের কাস্টাডি নিয়ে পড়বে। আমার কোনো ইনকামও নেই, আমি তো এসব কেস লড়তে পারবো না, তাহলে কি আমি এত কষ্ট শুধু শুধু করলাম? লিয়ান বলে, তুমি এত চালাক। ফেই বলে, তুমি আমার জন্য তোমার স্ত্রীকে ছেড়ে দিয়েছো, তুমি অন্য মেয়ের জন্য আমাকে ছেড়ে দেবে না তার গ্যারান্টি কি? আমি ওর মতো এত বোকা নই। আমি লং টার্ম সিকিউরিটি চাই, আর সেটা হলো তোমার কোম্পানির শেয়ার। আমার ছেলে হবে তোমার একমাত্র উত্তরাধিকার, তাই ভালো করে ভেবে তারপর আমাকে উত্তর দাও। লিয়ান বলে, তুমি আমাকে সব দিক থেকে আটকে দিয়েছো, আমার উত্তর দেওয়ার আর কি আছে? ফেই, আমি সত্যিই তোমাকে অনেক ভালো ভেবেছিলাম। ফেই বলে, ভুলে যেও না, এটা তোমার নিজের চয়েস ছিল, তবে তুমি চিন্তা করো না, আমি আমার ছেলে এবং শাশুড়ির খেয়াল রাখবো। লিয়ান বলে, ঠিক আছে, তুমি এখন রেস্ট করো, আমাকে কোম্পানিতে যেতে হবে। সে চলে যেতে চাইলে ফেই বলে, 3 দিনের মধ্যে যেন শেয়ার আমার নামে চলে আসে। এরপর লিয়ান যখন অফিসে ছিল তখন তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে, লু কোম্পানি আমাদের সকল সাপ্লাই বন্ধ করে দিয়েছে। স্যার, আমাদের স্কাইলেক প্রজেক্ট এখনও অপূর্ণ রয়ে গেছে, সেটা পূরণ করতে এখনও প্রায় 2 মাস সময় লাগবে। এখন যদি সেটা অপূর্ণ থেকে যায়, আমরা অন্যান্য শেয়ার হোল্ডারদের কি জবাব দেব? ট্যাক্স ইস্যু, ম্যাটেরিয়াল ইস্যু তো রয়েছেই,
এই প্রজেক্ট কমপ্লিট না হলে ক্লায়েন্টকে আমাদের 800 মিলিয়ন ভর্তুকি দিতে হবে। লিয়ান বলে, সবই তো বুঝলাম, কিন্তু হঠাৎ করে তারা আমাদের সাপ্লাই কেন বন্ধ করে দিল? অ্যাসিস্ট্যান্ট বলে, আমি এই বিষয়ে জিজ্ঞেস করেছি। তখন তারা আমাকে বলল, তারা আমাদের সঙ্গে একমাত্র কাজ করেছে শুধুমাত্র মিস লু এর জন্য। লিয়ান বলে, মিস লুটা আবার কে? আমি তো শুধুমাত্র তাদের চেয়ারম্যান মিস্টার লুকে চিনি। অ্যাসিস্ট্যান্ট বলে, মিস লু আপনার স্ত্রী। লিয়ানের মনে পড়ে 10 বছর আগে লুর্যাংই লু কোম্পানির একজন লোককে নিয়ে এসেছিল। সে বলেছিল, এখন থেকে সবসময় এই কোম্পানি তোমাকে সাপ্লাই দেবে। লিয়ান তখন চেয়ারে বসে পড়ে। সে বলে, আমার মনে পড়েছে, আমি ওর কারণেই লু গ্রুপের সঙ্গে সম্পর্ক রাখতে পেরেছিলাম। ওর কারণেই লু গ্রুপের সঙ্গে আমার পরিচয় হয়েছিল। কিন্তু ও তো শুধুমাত্র পরিচয় করিয়ে দিয়েছিল। আমি গত 10 বছর ধরে তাদের সঙ্গে কাজ করছি। ও শুধুমাত্র একটা হাউস ওয়াইফ। ওর কথায় তারা আমার সঙ্গে কাজ করা বন্ধ করে দিল। লিয়ান এরপর সাথে সাথে লুর্যাংকে কল করে। সে বলে, তুমি এসব কি করছো? লুর্যাং বলে, কিছুই না, তুমি পেমেন্ট দিতে দেরি করছো, তাই আমি তোমার সাপ্লাই কাট করে দিয়েছি। লিয়ান বলে, তুমি ভেবো না তুমি এগুলো করে পার পেয়ে যাবে। সে বলে, ঠিক আছে, দেখা যাক। লিয়ান বলে, লু গ্রুপের সঙ্গে তোমার কি সম্পর্ক? লুর্যাং বলে, তুমি ভুলে গেছো, আমার সারনেম কিন্তু লু। কোম্পানির নাম লু, চেয়ারম্যানের নাম লু। লিয়ান বলে, তুমি কি চেয়ারম্যান মিস্টার লু এর নাতি, যে কিনা নিজের পরিবার ছেড়ে চলে গিয়েছিল অন্য একটা ছেলের জন্য? লুর্যাং বলে, অভিনন্দন, সেই ছেলেটা তুমি। তোমার সঙ্গে আমার বিয়ের সম্পর্ক ছিল 10 বছর, অথচ তুমি আমার আসল পরিচয় জানো না। লিয়ান বলে, এত ইম্পর্টেন্ট একটা জিনিস তুমি কেন আমাকে বলনি? লুর্যাং বলে, ওই বছর তোমার সঙ্গে থাকার জন্য আমি আমার দাদার সঙ্গে সকল সম্পর্ক শেষ করে দিয়ে চলে যাই। আমি কি করে জানবো যে শেষমেশ তুমি আমাকে এভাবে বের করে দেবে? তুমি তো আমাকে একদম খালি হাতে পথে বসিয়ে দিতে চেয়েছিলে। এখন মনে পড়লে আমার হাসি পাচ্ছে যে আমি তোমার জন্য কি করেছিলাম। লিয়ান বলে, তুমি যদি আমাকে এসব বলতে তাহলে এইসব কিছু হতোই না। সে বলে, তুমি পস্তানোর সময় এরকম চিৎকার করো, বিরক্তিকর। সে ফোনটা রেখে দেয়। লিয়ান বলে, আমি পস্তাবো? তখন সে মনে করতে থাকে কিভাবে লুর্যাং সব সময় তার খারাপ সময়গুলোতে তার সাথে ছিল। রাগে এসে তার জিনিসপত্রগুলো ফেলে দেয়। সে বলে, আমি বিশ্বাস করি না যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি তোমাকে দেখাবো তোমার সাহায্য ছাড়াই আমি একাই কিভাবে সুন্দর মতো বাঁচতে পারি। আমার কোম্পানি আগের থেকে আরো ভালো চলবে। লুর্যাং বলতে থাকে, আমি জানি এখন ওর এত রাগ হচ্ছে যে ওর অফিসের জিনিসপত্র ভেঙে ফেলছে। তুমি থাকো, আমাকে অন্য সাপ্লাইয়ারদের সঙ্গে কথা বলতে যেতে হবে। বিন বলে, তুমি চাও ওকে যেন অন্য কেউ কোনো কিছু সাপ্লাই না করে? লুর্যাং বলে, আমি ওর ফিরে আসার কোনো রাস্তা রাখবো না, কারণ ও এটাই ডিজার্ভ করে। এরপর সে চলে যায়। এরপর লুর্যাং সে সকল লোকেদেরকে একসঙ্গে ডাকে যারা কিনা বিভিন্ন ম্যাটেরিয়াল সাপ্লাই করে। সে বলতে থাকে, আমার আর লিয়ানের মধ্যে কি হয়েছে সেটা তো আপনারা সবাই জানেন। একজন বলে, আমি কোনোদিন ভাবতেও পারিনি সে এরকম একটা কাজ করতে পারবে। আরেকজন বলে, আপনি কি চান আমরা তার সকল সাপ্লাই শেষ করে দেই? লুর্যাং বলে, না না, আমরা এখানে সবাই বিজনেসম্যান। আমি চাই না আপনাদের কারো লস হোক। আমি শুধু চাই আপনারা ম্যাটেরিয়াল দেওয়ার আগে তার থেকে পেমেন্ট নিয়ে নেবেন। আমাদের কোম্পানি এখনও তার কাছে 4 মাসের পেমেন্ট পায়। ওর কোম্পানিতে কি চলছে তা আমি খুব ভালো করেই জানি। তাই আপনারা ওর সঙ্গে কাজ করার আগে পেমেন্ট নিয়ে নেবেন। তারা তার কথায় রাজি হয়ে যায়। অন্যদিকে লিয়ান এসব জানতে পেরে তো সে ভীষণ রেগে যায়। সে বলে, আমি আগে কি করে পেমেন্ট দেব? আমার এমনিতেই এখন টাকার অনেক শর্ট রয়েছে। তার অ্যাসিস্ট্যান্ট বলে, তারা কেউ আমার কোনো কথাই শুনছে না। তারা ম্যাটেরিয়াল ডেলিভারি করার আগে টাকা চায়। আমি তাদেরকে অনেকভাবে বুঝিয়েছি। আমি বলেছি পরে আমরা 10% বেশি দেব, তবে তাতেও তারা রাজি না। লিয়ান বলে, হঠাৎ করে এরকম কি করে হলো? অ্যাসিস্ট্যান্ট বলে, আমি শুনেছি মিস লু নাকি তাদের সবার সঙ্গে দেখা করেছিল। লিয়ান বলতে থাকে, লুর্যাং, তুমি এখন আমাকে শেষ করে দিতে চাইছো? অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি একবার ওনার সঙ্গে কথা বলে দেখুন। হাজার হলেও আপনারা তো স্বামী স্ত্রী ছিলেন। লিয়ান রাগ করে তাকে বেরিয়ে যেতে বলে। অ্যাসিস্ট্যান্ট বেরিয়ে আসলে আরেকজন অ্যাসিস্ট্যান্ট বলে, স্যার কি বললো? সে বলে, কি আর বলবে, আমরা আর এই কোম্পানিতে চাকরি করতে পারবো না, চলো আমরা গিয়ে অন্য কোম্পানিতে চাকরি নিই। ওই মেয়ে অ্যাসিস্ট্যান্ট বলে, তাই তো, 10 বছর ধরে সংসার করেও সে জানে না তার স্ত্রী আসলে লু গ্রুপের উত্তরাধিকারী। আমি শুনেছি ওনার সঙ্গে থাকার জন্য নাকি মিস লু তার সকল কিছু ছেড়ে দিয়ে চলে এসেছিল। আর সে কি করলো? তার কোম্পানি যখনই একটু উপরে উঠে গেল সে একজন মিস্ট্রেস রাখলো, তাকে এইভাবে ধোকা দিল। এমনকি লুকিয়ে তার মিস্ট্রেসকে সে সম্পদও লিখে দিয়েছে। এগুলো না করে সে যদি তার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করত তাহলে এখন লিন গ্রুপ তো উপরে উঠতই, হতে পারে ভবিষ্যতে লু গ্রুপও সে পেয়ে যেত, কারণ ওই গ্রুপের একমাত্র উত্তরাধিকারী মিস লু। অ্যাসিস্ট্যান্ট বলে, এসব বলো না, ওই ভণ্ডকে কে বোঝাবে? তারা সেখান থেকে চলে যায়। লিয়ান এসব শুনে বলতে থাকে, যাই হয়ে যাক না কেন, আমি যদি মরেও যাই
আমি কখনোই লুরেংয়ের কাছে ফিরে যাব না। এরপর সে আরেকজন লোকের সঙ্গে দেখা করে। সে বলে, আমরা 10 বছর ধরে একসঙ্গে কাজ করছি, আপনি আমার সঙ্গে এরকমটা কি করে করতে পারেন? সেই লোক বলে, 10 বছর ধরে কাজ করছি তো কি হয়েছে, তুমি 10 বছরের বিয়ের সম্পর্ক ভেঙে দিতে পারো? সে বলে, পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ আলাদা। ওই মহিলা পাগল হয়ে গেছে, সে এখন আমাকে 4 দিক থেকে ঘিরে ফেলেছে। আপনি বলুন কি করলে আপনারা আবার আমার সঙ্গে কাজ করতে রাজি আছেন? সে বলে, তুমি কি বোকা নাকি? তোমার সঙ্গে কাজ করতে গিয়ে আমি লু গ্রুপের সঙ্গে ঝামেলা করব? তুমি শুধুমাত্র তোমার কোম্পানি ডুবে যাওয়া পর্যন্ত দিন গুনতে থাকো। এরপর সে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। এরপর লিয়ানের কাছে তার মায়ের কল আসে যে 2 দিন ধরে তুমি হসপিটালে আসছো না, আজ আমরা ডিসচার্জ হয়ে যাচ্ছি, তাই আমাদেরকে নিতে আসো। অন্যদিকে লুরেংকে একজন কল করে বলে, যদি লিন গ্রুপ শেষ হয়ে যায় তাহলে কিন্তু আমাদেরও অনেক বড় লস হয়ে যাবে। লুরেং বলে, এই নিয়ে তুমি চিন্তা করো না, লিন গ্রুপ আমি সামলে নেব, তোমরা শুধু আমি যেটা বলছি সেটা করো। লিয়ান হসপিটালে গেলে তার মা বলে, আমি শুনলাম লুরেং নাকি লু গ্রুপের একমাত্র উত্তরাধিকারী, এটা কি সত্যি? লিয়ান বলে, হ্যাঁ সত্যি। ফেই বলে, কি হয়েছে, এখন আপনি পস্তাচ্ছেন নাকি? এত ধনী একটা পুত্রবধূকে বের করে দিয়ে আমাকে রেখেছেন। ঠিক আছে, আমি তাহলে আমার ছেলে নিয়ে চলে যাচ্ছি। লিয়ানের মা বলে, না না, আমি এই কথা বলিনি। এরপর তারা বাড়িতে ফিরে আসে। ফেই বলে, 3 দিন হয়ে গেছে, তুমি তো এখনো আমাকে শেয়ারগুলো দাওনি। লিয়ান বলে, কোম্পানি ডুবে যাচ্ছে আর তুমি আছো তোমার শেয়ার নিয়ে। ফেই বলে, মানে কি? লিয়ান বলে, তুমি শুধু জানো যে লুরেং লু গ্রুপের একমাত্র উত্তরাধিকারী, কিন্তু তোমরা এটা জানো না যে লু গ্রুপ থেকেই আমার কোম্পানির 41% ম্যাটেরিয়াল আসতো, এখন সে সব বন্ধ করে দিয়েছে। ফেই বলে, তাতে কি হয়েছে, আরও তো অনেক লোকেরা আছে। লিয়ান বলে, কেউ এখন আমার সঙ্গে কাজ করতে চাইছে না, যারা করতে চাইছে তারা সবাই আগে পেমেন্ট চাইছে। আগামী পরশু কোর্টে ডিভোর্সের ট্রায়াল হবে, আমি যদি হেরে যাই তাহলে আমার সব কিছুর 50% লুরেং পেয়ে যাবে। এখনো তুমি কোম্পানির শেয়ার চাও, এখনো তুমি ধনী হতে চাও, সেগুলো স্বপ্নে হবে। লিয়ানের মা বলে, লুরেং এমনটা কি করে করতে পারে? ফেই বলে, কেন পারবে না? মেয়েদের ঘৃণার সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই, বিশেষ করে ওই সব মেয়েরা যারা কিনা বিশ্বাসঘাতকতার মুখোমুখি হয়। এখন তুমি তার সঙ্গে ঝামেলা করে পারবে না। ও তো সবসময় বলে যে ওর কারণেই তুমি বড় হয়েছো, তুমি এই কথাটা মেনে নাও। তুমি বলো যে তুমি ওর সঙ্গে সামনাসামনি থেকে লড়াই করতে চাও, ও যেন তোমার উপর থেকে সকল রেস্ট্রিকশন উঠিয়ে দেয়। এরপর দেখুক তুমি ওকে ছাড়া চলতে পারো কি পারো না। যদি না পারো তাহলে তুমি তোমার সকল অন্যায় স্বীকার করে নেবে এবং তাকে তোমার সকল কিছুর অর্ধেক দিয়ে দেবে। লিয়ান বলে, তুমি আমাকে বলছো আমি গিয়ে ওকে যেন চ্যালেঞ্জ করি? তুমি বুঝতে পারছো লু গ্রুপের সঙ্গে আমি কি করে পারবো? ফেই বলে, তুমি আমার কথাটা বুঝতেই পারোনি। তুমি ওকে চ্যালেঞ্জ করলে ও তোমার উপর থেকে সকল রেস্ট্রিকশন সরিয়ে দেবে। একবার যদি তোমার স্কাইলেক প্রজেক্টটা কমপ্লিট হয়ে যায় তাহলে আর তুমি ওর কাছে কিভাবে হারবে? লিয়ান বলে, এটা তো সত্যি অনেক ভালো বুদ্ধি। ফেই বলে, আমি জানি তুমি আমাকে নিয়ে রিগ্রেট করছো, তবে আমার এতে কিছু আসে যায় না, আমি শুধুমাত্র চাই তোমার টাকা পয়সা। লিয়ান বলে, তুমি সত্যিই অনেক হার্টলেস। সে বলে, নয়তো? তুমি কি চাও? ভালোবাসা? ভালোবাসা দিয়ে কি পেট ভরে? ভালোবাসা দিয়ে কি কোনো জিনিস কেনা যায়? নাকি ভালোবাসা দিয়ে সারা জীবন সুখে থাকা যায়? সে লিয়ানের মাকে বলে, আপনি নিশ্চয়ই জানেন বাচ্চা জন্ম দেওয়ার পরে মেয়েদেরকে কিভাবে খেয়াল রাখতে হয়। আমি আমার ছেলেকে নিয়ে ঘরে চলে যাচ্ছি, আপনি আমার সকল জিনিসপত্র আমার ঘরে পাঠিয়ে দেবেন। লিয়ান রেগে যেতে চাইলে তার মা বলে, থাক, আমি করব, আমি সবই করব। লিয়ান বলে, মা আপনি কবে রান্না করেছেন? সবসময় তো আপনার জন্য লুরেংই রান্না করেছে। তার মা বলে, অতীত টেনে আর কি হবে বলো, নাতির জন্য আমাকে এগুলো করতেই হবে। এরপর লিয়ান লুরেংয়ের কোম্পানিতে আসে। রিসেপশনের মেয়েরা তাকে দেখে বলতে থাকে, উনি আবার কেন এসেছে? নিশ্চয়ই ভিক্ষা চাইতে এসেছে। লিয়ান বলে, আমি আপনাদের ডিরেক্টরের সঙ্গে কথা বলতে চাই। তারা জিজ্ঞেস করে, আপনার কি কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে? সে বলে, আপনি ফোন করে বলুন, আমি তার সঙ্গে কথা বলতে চাই। যদি সে আমার সঙ্গে কথা না বলে আমি এখান থেকে যাব না। রিসেপশনের মেয়েটি এই কথা লুরেংকে বললে লুরেং তাকে আসতে বলে। লিয়ান ভেতরে গিয়ে দেখতে পায় লুরেন কাজ করছে। তার মনে পড়ে লুরেং এই হাত দিয়েই আগে ঘরের কাজ করত। লিয়ান বলে, তুমি আগের থেকে সত্যি অনেক বদলে গেছো। লুরেং বলে, তুমি কি বলতে চাও সরাসরি বলে ফেলো, আমার অনেক কাজ আছে। লিয়ান বলে, হাজার হলেও আমরা এতগুলো দিন একসাথে থেকেছি, তুমি আমার সঙ্গে এটা কি করে করতে পারো বলো? লুরেং বলে, আমি আবার কি করলাম? আমি তো কন্ট্রাক্ট অনুযায়ী কাজ করছি। লিয়ান বলে, আচ্ছা তুমি কি অন্য কোম্পানিদের সঙ্গে কাজ করবে না? লুরেং বলে, অবশ্যই করব, কিন্তু তোমার সঙ্গে করব না। লিয়ান বলে, তুমি আমাকে বলো তো তুমি আসলে কি চাইছো? লুরেং বলে, তুমি এখনো বুঝতে পারছো না, আমি তোমাকে আবার 10 বছর আগে পাঠিয়ে দিতে চাইছি, যখন তুমি নিঃস্ব ছিলে। লুরেং বলে, লিয়ান তুমি কখনো ভেবে দেখেছো আমি যদি একটা সাধারণ মেয়ে হতাম, আমার কাছে না থাকতো কোনো চাকরি, না থাকতো কোনো টাকা, আর তুমি বিলিয়ন বিলিয়ন টাকার মালিক থাকতে,
তুমি আমাকে খালি হাতে বের করে দিতে আর সবাই আমাকেই দোষ দিত যে আমি আমার স্বামীকে রাখতে পারিনি। আমি রাস্তায় দাঁড়িয়ে তোমাকে 10 তলার উপরে দেখতাম, যেখানে তুমি তোমার মিস্ট্রেসের সঙ্গে অনেক আনন্দে থাকতে, তাই না? লিয়ান বলে, তুমি ভেবেছো এসব করে তুমি আমাকে কন্ট্রোল করতে পারবে? লুরাং বলে, আমি যদি তোমাকে কন্ট্রোল করতে না পারতাম তাহলে তুমি এখানে কেন এসেছো? লিয়ান বলে, তুমি সবসময় বলো তোমার দেওয়া 3 মিলিয়ন টাকার কারণেই আমি কোম্পানি শুরু করতে পেরেছি। আমি এখন তোমাকে সরাসরি বলছি, না, আমি কোম্পানি শুরু করেছি আমার নিজের যোগ্যতায়। তোমার যদি সাহস থেকে থাকে তাহলে আমার সঙ্গে সরাসরি ফাইট করো, আমার উপর থেকে সকল রেস্ট্রিকশন সরিয়ে দাও। যদি আমি সত্যিই কিছু না করতে পারি তাহলে আমি মেনে নেব, সত্যি আমি তোমার কারণেই বড় হয়েছি। তবে যদি তুমি হেরে যাও তবে তুমি আমার কাছ থেকে 30 মিলিয়ন টাকা নিয়ে আর ওই বাড়িটা নিয়ে সমঝোতার মাধ্যমে চলে যাবে। লুরাং বলে, কিন্তু আমি এত কষ্ট কেন করতে যাব? সে বলে, কি হয়েছে, তুমি ভয় পাচ্ছ? ভয় পাচ্ছ যে লোকে বলবে তুমি ইউজলেস, লু গ্রুপ না থাকলে তুমি কিচ্ছু না। লুরাং বলে, ও আচ্ছা, তুমি এখন রিভার্স সাইকোলজি ব্যবহার করছো। লিয়ান বলে, আমি শুধুমাত্র তোমাকে একটা সুযোগ দিচ্ছি নিজেকে প্রমাণ করার, তো তোমার কি সাহস আছে না নেই? লুরাং বলে, এখানে সাহসের প্রশ্ন আসছেই না, আমি এগুলো কেন করতে যাব? তোমার কাছে নিজেকে প্রমাণ করার আমার কি দরকার আছে? তুমি আমাকে ধোঁকা দিয়েছো, তুমি আমার 10 বছরের ভালোবাসার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো। ম্যাটেরিয়াল ছাড়া তোমার স্কাইলেক প্রজেক্ট 1 মাসও টিকবে না। তুমি শুধু অপেক্ষা করতে থাকো ক্লায়েন্টরা কিভাবে তোমার কাছে টাকা চাইতে আসে। আমি তোমার লিঙ্ক কোম্পানি একেবারে শেষ করে দেব, আমি কোনো সুযোগ রাখবো না যাতে তুমি ফিরে আসতে পারো। লিয়ান বলে, তুমি একটা বিষাক্ত মহিলা। লুরাং বলে, তোমার থেকে তো অনেক ভালো, তোমার আর কিছু বলার না থাকলে দয়া করে চলে যাও, আমার এখন অনেক কাজ আছে। লিয়ান বাড়িতে আসলে দেখতে পায় তার মা ঘর মুছছে। সে দৌড়ে এসে তার মাকে ধরে। সে বলে, তুমি এগুলো কেন করছো? তার মা বলে, এতে সমস্যা কি, আমি তো বসেই থাকি, এটা তো একটু এক্সারসাইজ হলো। সে ফেইকে বলে, তোমার সাহস কি করে হলো আমার মাকে দিয়ে এইসব কাজ করানোর? ফেই বলে, তাহলে কে করবে? আমি অসুস্থ তুমি জানো না? তোমার যদি এতই কষ্ট হয় তাহলে একজন লোক ভাড়া করো যে বাড়ির কাজ করবে, আমার উপর চিৎকার কেন করছো? তার মা বলে, তুমি শুধু শুধু ফেইকে কেন বলছো, আমি নিজের ইচ্ছায় কাজ করছি। ফেই বলে, লুরাং কি বললো? লিয়ান বলে, সে আমার কথা শোনেনি। ফেই বলে, ও তো অনেক চালাক একটা মহিলা, 10 বছর ও তোমার জন্য হাউস ওয়াইফ হয়ে থেকে সত্যিই জীবনটা নষ্ট করেছে। লিয়ান বলে, তুমি এখন আমাকে কথা শোনাচ্ছ? তুমি জানো আমার কোম্পানি ডুবতে চলেছে, এখন আমি কি করব সেটা বলো। ফেই বলে, আমার কাছে একটা উপায় আছে। সে লিয়ানের মাকে বলে, আপনি লুরাংয়ের কোম্পানির সামনে যান, সবার সামনে সেখানে তার কাছে ক্ষমা চাইতে থাকবেন। ধনী লোকেরা তাদের রেপুটেশনের কথা অনেক ভাবে, সে নিজের রেপুটেশন নষ্ট করবে না আর অবশ্যই আমাদের উপর থেকে সকল রেস্ট্রিকশন সরিয়ে ফেলবে। লিয়ান বলে, তুমি এসব কি বলছো? তুমি আমার মাকে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইতে বলছো? ফেই বলে, তাতে কি হয়েছে, তাতে তোমার কোম্পানি বেঁচে যাবে। লিয়ানের মা বলে, ঠিক আছে, আমি যাচ্ছি। সে চলে যায়। লিয়ান ফেইকে বলে, তুমি সত্যিই অনেক খারাপ। ফেই বলে, তুমি কোন দিক থেকে ভালো? তুমি যদি তোমার মাকে এতই ভালোবাসতে তাহলে যেতে দিলে কেন? আসলে মনে মনে তুমিও চাও যেন তোমার কোম্পানি ফিরে আসুক। সে তাকে ধাক্কা দিয়ে ভেতরে চলে যায়। লিয়ান তখন হাসতে শুরু করে। এরপর সে নিজেকেই নিজে ধরে চর মারতে থাকে। অন্যদিকে লিয়ানের মা লুরাংয়ের বাইরে আসার জন্য অপেক্ষা করছিল। লুরাং বাইরে আসলে সে তার কাছে যায়। লুরাং বলে, লিয়ান গেছে, আপনি এসেছেন, কি সমস্যা? আপনারা মা ছেলেরা এখন শিফট চেঞ্জ করে তারপর আমার কাছে আসছেন। লিয়ানের মা বলে, না না, আমি তোমার কাছে ক্ষমার জন্য আসিনি। ফেই বলেছে, আমি যদি সবার সামনে তোমার কাছে ক্ষমা চাই তাহলে তোমার হাতে আর কোনো উপায় থাকবে না, তোমাকে আমাদের কোম্পানি ছেড়ে দিতেই হবে। তবে আমি সেটা করতে চাই না, আমি তোমার কাছে এসেছি শুধুমাত্র একটা কথা বলার জন্য, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি সত্যিই তোমার কাছে দুঃখিত। লুরাং বলে, আপনি আসলে সত্যি কি চাইছেন? লিয়ানের মা বলে, আমার সত্যি এখন অনেক ভালো লাগছে। লুরাং, এতগুলো বছর ধরে তুমি আমার আর লিয়ানের খেয়াল রেখেছো, আমাদের সংসার দেখে রেখেছো, তবে আমরা তোমাকে অনেক কষ্ট দিয়েছি। ফেই আগে কত মিষ্টি ছিল, তবে আমি এখন তার আসল রূপটা দেখতে পাচ্ছি, তার মন এত কালো বলার বাইরে। লুরাং মনে মনে বলছিল, ও আচ্ছা, তার মানে নতুন ছেলের বউ আপনার মন জয় করতে পারছে না, সে খারাপ, এই জন্যই আপনি এখন পুরো 180 ডিগ্রি ঘুরে গেছেন। আমি জানতে পেরেছি তুমি অনেক ধনী পরিবারের মেয়ে, তুমি হয়তো সারা জীবনে কোনোদিন ঘরের কাজ করনি, অথচ লিয়ানকে বিয়ে করে তুমি আমাদের বাড়ির সব কাজ করেছো। তবে আমি আর লিয়ান তোমার সঙ্গে পৃথিবীর সবচেয়ে খারাপ ব্যবহারটাই করেছি। আমি তোমার ক্ষমা চাই না, আমার সঙ্গে যেটা হচ্ছে সেটা আমার প্রাপ্য। আমি শুধু তোমাকে বিদায় জানাতে এসেছি, তুমি ভালো থেকো, আমি এই দোয়াই করি। এই বলে সে সেখান থেকে চলে যায়। বিন বলে, তোমার কি খারাপ লাগছে? লুরাং বলে, অন্তত এই মহিলা নিজের অন্যায়টা বুঝতে পারছে, তবে আমি থামবো না। এরপর লিয়ানের মা বাড়িতে ফিরে আসে। ফেই বলে, সবকিছু কেমন হলো? লিয়ানের মা না বললে সে তাকে একটা থাপ্পড় মারে। সে বলতে থাকে, যদি কথা বলায় কাজ না হয় তাহলে আপনি কান্নাকাটি কেন শুরু করলেন না?
লিয়ান বলে, ফেই তুমি এসব কি করছো? লুরেং জীবনে কোনোদিন আমার মার সঙ্গে উঁচু গলায় কথা পর্যন্ত বলেনি। ফেই বলে, ওর নাম তুমি আমার সামনে নেবে না, ভুলে যেও না তুমিই ওকে এই বাড়ি থেকে সরিয়ে দিয়েছো। লিয়ান বলে, কারণ তুমি আমাকে সিডিউস করেছিলে। ফেই বলে, এখন কাদা পানি তুমি আমার দিকে ছুড়ছো? তুমি যদি নিজেকে সামনে রাখতে আমি তোমার বিছানায় কি করে আসলাম? তুমি যদি নিজের পোশাক ঠিক রাখতে তাহলে এইসব কোনো কিছু হতোই না। এখন তুমি নিজে এত ভালো সাজার চেষ্টা করছো। লিয়ান তাকে একটা থাপ্পড় মারতে চায়, তখন ফেই বলে, হ্যাঁ মারো, আমার গায়ে যদি একটা আঁচড়ও পড়ে আমি আমার ছেলেকে নিয়ে এত দূরে চলে যাব যে জীবনে কোনোদিন তুমি তোমার ছেলের চেহারাটাও দেখতে পারবে না। লিয়ানের মা তখন তাকে থামায়। ফেই বলে, লিয়ান নাটক করা বন্ধ করো, তুমি শুরু থেকেই ভণ্ড। সে বলে, তুমি এত খারাপ কবে হয়েছো? ফেই বলে, আমি শুরু থেকেই খারাপ। ফেই বলে, এখন এসব বাদ দাও, কোর্টে যখন ও যেতে চাইছে তাহলে কোর্টেই যাও, তোমার অর্ধেক সম্পত্তি ও নিয়ে যাবে তো নিয়ে যাক, অন্তত যা থাকবে তা দিয়ে অন্তত তুমি বাঁচতে পারবে, নয়তো আমরা কেউই কোনো কিছুই পাবো না। লিয়ান বলে, এখন এই একটাই রাস্তা রয়েছে, তবে এরপরে তোমার কাছে যে এক্সট্রা 2 কোটি টাকা আছে সেটা তুমি আমাকে ট্রান্সফার করে দেবে, কারণ কোম্পানি দাঁড় করার জন্য আমার আবার টাকার প্রয়োজন। সে বলে, অসম্ভব, ওই টাকা আমার নিজের, ওই টাকায় কেউ হাত দিতে পারবে না। এরপর আমাদেরকে কোর্ট দেখানো হয়। বিন বলে, আমার ক্লায়েন্ট কিছু শর্ত নিয়ে এখানে এসেছে। তার স্বামী অন্য একজন মহিলার সঙ্গে অবৈধ সন্তান জন্ম দিয়েছে, তাই প্রথমত সে ডিভোর্স চায় এবং সকল সম্পত্তির অর্ধেক চায়। বিচারক লিয়ানের উকিলকে জিজ্ঞেস করে। লিয়ানের উকিল বলে, আমার লোকের আর তার স্ত্রীর বিয়ে অলরেডি অনেক আগেই শেষ হয়ে গেছে, তারা শুধুমাত্র নামের স্ত্রী ছিল, তাই এখন সেও এই বিয়েটাকে শেষ করতে চায়। এখানে সে তার স্ত্রীকে 30 মিলিয়ন টাকা এবং একটা বাড়ি দিয়ে দিতে চায়। বিন বলে, অসম্ভব, মিস্টার লিয়ান নিজের কোম্পানি শুরু করার সময় আমার ক্লায়েন্ট তাকে 3 মিলিয়ন টাকা দিয়েছিল, যেটা তার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে গিয়েছিল। সে 10 বছর আগের সেই রিসিট দেখায়। এরপর সে লু কোম্পানির একটা প্রথম প্রজেক্টের ফাইল দেখায়, যেটা যে কম্পিউটার থেকে তৈরি করা হয়েছিল তার আইপি অ্যাড্রেস ছিল লুর্যাংয়ের। লিন গ্রুপের প্রথম যে ক্লায়েন্ট, যেটা বিদেশি একটা কোম্পানির, তার রেফারেন্সে ছিল লুর্যাং। তাই আমার ক্লায়েন্ট তার স্বামীর সকল সম্পত্তির ওপর অর্ধেক ভাগ চায়। লিয়ানের উকিল বলে, স্বামী স্ত্রীর মধ্যে এগুলো একদম স্বাভাবিক, এগুলোতে শুধুমাত্র প্রমাণ হয় লিয়ান কিভাবে নিজের কোম্পানি শুরু করেছে, কিন্তু এরপর লিয়ান নিজের দক্ষতা দিয়ে কোম্পানি চালিয়ে গেছে। বিন বলে, আমার এখনো বলা শেষ হয়নি। অফশোর কোম্পানি নামে মিস্টার লিয়ান অন্য একটা কোম্পানি চালাচ্ছে, যার কোনো কিছুই তারা এখানে সাবমিট করেনি। গত 3 বছরে সে মিলিয়ন মিলিয়ন টাকা একজন থার্ড পার্টি মহিলার কাছে দিয়েছে, যার নাম ফেই। লিয়ানের উকিল বলে, এসব বিষয় আপনি আমাকে আগে কেন জানাননি? বিন বলে, লিয়ান এবং ফেই গত 3 বছর ধরে অবৈধ সম্পর্ক চালিয়ে যাচ্ছে। ফেই কিছুদিন আগেই একটা ছেলের জন্ম দিয়েছে। বিচারক লিয়ানের উকিলকে জিজ্ঞেস করে। লিয়ানের উকিল বলে, আমাকে এই সব কিছু ভালোভাবে আর একটু তদন্ত করে দেখতে হবে। ওনারা একের পর এক প্রমাণ পেশ করছে, যেটা সত্যি না মিথ্যা আমি এখনো জানি না। বিন বলে, প্রত্যেকটা কপি অরিজিনাল, প্রত্যেকটাতে কোম্পানির সিল রয়েছে, নাম রয়েছে, দিন মাস সবকিছু লেখা রয়েছে। তারপরে যদি আপনি ভেরিফাই করতে চান করতে পারেন, কিন্তু বিচারক আমরাও একটা শর্ত যোগ করতে চাই। আমরা চাই এখনই মিস্টার লিয়ানের সকল সম্পত্তি ফ্রিজ করে দেওয়া হোক, নয়তো এই সময়ের মধ্যে সে তার সকল সম্পত্তি ফেইয়ের নামে দিয়ে দিতে পারে বা অন্য কোথাও ট্রান্সফার করে দিতে পারে। লিয়ান বলে, অসম্ভব, আমার সবকিছু ফ্রিজ করে দিলে কোম্পানি তো শেষ। তবে বিচারক তার কথা শোনে না। সে বলে, মিসেস লুর্যাংয়ের উকিলের দেওয়া সকল প্রমাণের ভিত্তিতে মিস্টার লিয়ান নিজের অনেক সম্পত্তি আলাদাভাবে লুকিয়ে রেখেছে এবং একজন থার্ড পার্টি মহিলাকে দিয়েছে, ভবিষ্যতে যাতে সে এরকম কাজ করতে না পারে, তাই আপাতত তার সকল সম্পত্তি ফ্রিজ করে দেওয়া হচ্ছে। এরপর এরা চলে যেতে চাইলে লিয়ান লুর্যাংকে আবারও বলে, তুমি বলো তুমি কত চাও? লুর্যাং বলে, আমি তো তোমাকে বললাম আমি তোমাকে আবার 10 বছর আগে পাঠিয়ে দিতে চাই, যখন তুমি নিঃস্ব ছিলে। লিয়ান বলে, তুমি এভাবে শেষ করে দিয়ে কি পাবে বলো? লিন গ্রুপ শেষ হয়ে গেলে তুমিও তো 1 টাকাও পাবে না। লুর্যাং বলে, আমি পাই বা না পাই তোমাকে পেতে দেব না, আর লিন গ্রুপ শেষ হবে কি হবে না সেটা আমার উপর নির্ভর করে। লিয়ান বলে, ঠিক আছে, আমি তোমাকে 1 কোটি টাকা দেব, আর সাথে ওই বাড়িটা, এতে তো তুমি সন্তুষ্ট হবে তাই না? সে বলে, তুমি তোমার মিস্ট্রেসকে 2 কোটি টাকা অলরেডি দিয়ে রেখেছো, আর আমাকে তুমি দিতে চাইছো 1 কোটি। আমি তোমার 1 কোটি চাই না, আমি তোমার সব কিছু চাই। এই বলে সে চলে যায়। লিয়ান বলে, তুমি কিন্তু ভুলে যেও না, কোম্পানির শেয়ারে তোমার নাম নেই, তুমি আমার সব কিছুর অর্ধেক পেলেও কোম্পানি কিন্তু আমারই থেকে যাবে। লুর্যাং বলে, দেখা যাক। লিয়ানের উকিল বলে, আমি জানি না আপনি এসব ঝামেলা করে কি পাচ্ছেন, আমি বলবো আপনি সমঝোতা করে নিন, কারণ পরবর্তী হিয়ারিং এর আগে আপনার লিন গ্রুপ হয়তো অলরেডি শেষ হয়ে যাবে, পরে আপনি ঝামেলা করে কি পাবেন? বিন বলে, লিয়ান কিন্তু একটা কথা ঠিক বলেছে, কোম্পানির শেয়ারে তোমার নাম নেই, তাই কোম্পানি তুমি তোমার নামে কোনোভাবেই নিতে পারবে না। ওকে কোম্পানি থেকে বের করে দেওয়া তো একদমই সহজ হবে না। লুর্যাং
এরপর জিন নামে একজনকে কল করে। সে বলে, তুমি না তোমার শেয়ার বিক্রি করতে চাইছিলে, আমি তোমার সঙ্গে কথা বলতে আসছি। বিন বলে, এই জিনটা আবার কে? লুরেং বলে, উনি আমার বাবার বন্ধু। লিয়ান যখন প্রথম নিজের কোম্পানি শুরু করে তখন আমি তাকে বলেই তার কোম্পানিতে ইনভেস্ট করিয়েছিলাম। লিন গ্রুপের 12% শেয়ার তার নামে রয়েছে। বিন বলে, তাহলে এই হলো তোমার কাছে 12%, চেন দেবে তোমাকে আরও 17%। লুরেং বলে, লিয়ানের কাছে আছে 61%, সে তো আমাকে অর্ধেক দেবে। বিন বলে, তাহলে তো তোমার কাছেই সব থেকে বেশি শেয়ার থাকবে, এটা তো অনেক ভালো হলো। এদিকে বাড়িতে ফেই বলতে থাকে, লুরেং কিভাবে জানলো তুমি যে আমাকে আলাদা 2 কোটি টাকা দিয়েছো? তুমি না বলেছিলে এগুলো সবকিছু তুমি ভালোভাবে লুকিয়ে রেখেছো? আমি তোমাকে বলেছি ওইগুলো টাকা শুধুমাত্র আমার, ওইগুলো কেউ ছুতে পারবে না। লিয়ান বলে, যাও এই কথা গিয়ে তুমি বিচারককে বলো। ফেই বলে, এখন আমরা কি করব? লিয়ান বলে, আমাদের আর কি করার আছে, ও যা চায় তাই ওকে দিয়ে দিতে হবে। ওকে অর্ধেক দিয়ে দিলেও চেনের কাছ থেকে আমি কিছু শেয়ার নিয়ে আসব, এতে আমার শেয়ারই বেশি থাকবে, তাই ও আমাকে বের করে দিতে পারবে না। ফেই বলে, ঠিক আছে, শেয়ার ওকে দিয়ে দাও, তবে ওই 2 কোটি টাকা আমি তোমাকে দেব না। সে বলে, টাকা আমাকে দিতে হবে, কোম্পানির জন্য আমার টাকার প্রয়োজন। লিয়ান তখন তার গলা চেপে ধরে, তার মা এসে তাকে ছাড়ায়। লিয়ান বলতে থাকে, এখনই ওই টাকা আমাকে তুমি ট্রান্সফার করবে, আমি তোমাকে বলছি আমি তোমাকে বিয়ে করব, তবে যদি তুমি আমার কথা না শোনো তাহলে কিন্তু তুমি কিছুই পাবে না। সে তার হাত ধরে বলতে থাকে, যদি টাকা না দাও তাহলে আমরা সবাই একসাথে মরবো। ফেই তখনই তাকে টাকা ট্রান্সফার করে দিয়ে দেয়। এরপর এরা আলাদা প্রাইভেটলি সবকিছু সমাধান করার জন্য এসেছে। লিয়ান বলে, কোম্পানির অর্ধেক, আমার সকল সম্পত্তির অর্ধেক তোমাকে দিয়ে দিচ্ছি, এবার তো তুমি সন্তুষ্ট হবে তাই না? লুরেং বলে, কিন্তু আমার তো এখনো মজা করা শেষ হয়নি। লিয়ানের উকিল বলে, যদি আপনি কোর্টেও যান আপনি এতটুকুই পাবেন, লিন গ্রুপ যদি আপনি শেষ করে দেন তাহলে তো আপনিও কোনো টাকা পাবেন না। বিন বলে যে কন্ট্রাক্ট একদম ঠিক আছে, তাই লুরেং সেটাতে সাইন করে দেয়। লিয়ান বলে, এবার তো তুমি আমাকে কাজ করতে দেবে তাই না? লুরেং বলে, আগে চলো সিভিল ম্যারেজ অফিসে যাব, ডিভোর্স কমপ্লিট হওয়ার পর আমি তোমার সঙ্গে এই বিষয়ে কথা বলবো। বিন বলে, তুমি কি সত্যি ওকে ছেড়ে দিচ্ছ? লুরেং বলে, অসম্ভব, আমি তো বলেছি আমি ওকে আবার নিঃস্ব করে ছাড়ব। এরপর তাদের ডিভোর্স কমপ্লিট হয়ে যায়। লিয়ান বলে, লুরেং, আমি তোমাকে অনেক দিন এত খুশি দেখিনি। সে বলে, আমি তোমার থেকে মুক্তি পেয়েছি, অবশ্যই আমি খুশি। লিয়ান বলে, তুমি কি আমাদের অতীত মিস করো না? লুরেং বলে, আমি যখন অতীতের দিকে ফিরে তাকাই তখন মনে হয় আমি কতটা বোকা ছিলাম। আমার 10 বছরের তারুণ্য, আমার 10 বছরের ভালোবাসা আমি একটা কুকুরকে দিয়েছিলাম। এরপর সে বেরিয়ে যায়। এরপর দেখা যায় লিন গ্রুপের সকল শেয়ার হোল্ডারদের ডেকে লিয়ান পরিচয় করিয়ে দিচ্ছে, এনার নাম লুরেং, সে আমাদের কোম্পানির এখন 30% শেয়ারের মালিক। লুরেং বলে, সবাইকে ধন্যবাদ, এত বড় একজন শেয়ার হোল্ডার হয়ে আমি সবাইকে একটা প্রপোজাল দিতে চাই, আমি চাই লিয়ানকে এই কোম্পানি থেকে বের করে দিতে। লিয়ান বলে, তুমি কি পাগল হয়ে গেছো? লুরেং বলে, চলুন আমরা ভোট করি, দেখি আমার পক্ষে কে কে আছে। লিয়ান বলে, আমি এতগুলো বছর ধরে এই কোম্পানির সঙ্গে কাজ করছি, এরা 10 বছর ধরে আমার সঙ্গে আছে, তুমি ভেবেছো তুমি এসেই আমাকে কোম্পানি থেকে বের করে দেবে? তখন দেখা যায় একজন হাত তুলেছে, তখন চেনও হাত তুলেছে। লিয়ান বলে, তুমি কি বলতে চাইছো? তুমি আমার আত্মীয় হয়ে এই কাজটা কি করে করতে পারো? চেন বলে, কোম্পানি আবার শুরু হয়েছে শুধুমাত্র লুরেং এর কারণে, তাই তাকে চেয়ারম্যান হতে দাও, তাহলে এই কোম্পানি ভালো চলবে। মিস্টার জিন বলে, তাই তো, ওই সময় লুরেং আমাকে বলেছিল বলেই আমি আপনার কোম্পানিতে ইনভেস্ট করেছিলাম, একজন শেয়ার হোল্ডার হিসেবে আমি চাই কোম্পানি ভালো চলুক। এরপরেই সেখানে সবাই হাত তুলে দেয়। লুরেং বলে, যেহেতু বেশিরভাগ ভোট আমার পক্ষে পড়েছে তাই আজকে থেকেই লিন গ্রুপের নাম চেঞ্জ করে লু গ্রুপ রাখা হবে। লিয়ান বলে, তুমি আমার লিন গ্রুপ নিয়ে নিতে চাইছো? লুরেং বলে, তুমি ভুল, লিন গ্রুপ নামে কোনো কোম্পানি এখন আর নেই। লিয়ান বলে, ঠিক আছে, তুমি জিতে গেছো। সে সেখান থেকে বেরিয়ে যায়। চেন বলে, লুরেং আমাকে কিছু দেবে না? লুরেং বলে, তোমার হাতে যে 17% শেয়ার রয়েছে তার 2% তোমার কাছে থাকবে, 5% তুমি আমার বাড়ির যে রিটায়ার হওয়া ড্রাইভার মিস্টার জো তাকে দেবে, বাকিগুলো তুমি আমাকে দিয়ে দেবে। এরপর সে লিয়ানের অফিস রুমে আসে, সেখানে এসে তাদের বিয়ের ছবিটা দেখতে পায়। সে সেটাকে ময়লার ঝুড়িতে ফেলে দেয় আর বলে, শুধু শুধু এটা জায়গাটাকে নষ্ট করছে। লিয়ান বাড়িতে আসলে ফেই বলে, তুমি ফিরে এসেছো, এখন যেহেতু তোমার ডিভোর্স হয়ে গেছে তাহলে চলো আমরা বিয়ে করে নিই। লিয়ান মনে মনে বলতে থাকে, তোমার এরকম মিষ্টি কথা শুনলে কেউ বুঝতেই পারবে না তুমি যে কতটা খারাপ। ফেই বলে, কি হয়েছে, আমাদের ছেলেকে আমাদের একটা কমপ্লিট পরিবার দিতে হবে তাই না? লিয়ান বলে, ছেলের জন্য আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি, তবে কোম্পানির শেয়ার আমি তোমাকে দেব না। ফেই তখন রেগে যায়, সে বলে, তুমি কথা দিয়েছিলে শেয়ার তুমি আমাকে দেবে। সে বলে, তুমি এই কথা বলার সাহস কি করে পাও? তোমার কারণে আমাকে আজ বোর্ড থেকে বের করে দেওয়া হয়েছে।
এখন লু গ্রুপের নামে চলে যাচ্ছে। ফেই বলে এসব কি করে হলো? লিয়ান বলে সবকিছু তোমার জন্যই হয়েছে, এখন আমার কোম্পানিটাও আমার হাত থেকে চলে গেছে। ফেই বলে এখন তুমি আমাকে দোষ দিচ্ছ, তুমি নিজের পোশাক ঠিক রাখতে পারো না, আমার মতো একটা নিরীহ মহিলাকে দোষ দিচ্ছ। তোমার যতটুকু শেয়ার আছে তার মধ্যে থেকেই আমাকে দিতে হবে, নয়তো আমি আমার ছেলেকে নিয়ে অনেক দূরে চলে যাব। লিয়ানের মা এসে বলে তোমরা তো চিৎকার কেন করছো, বাচ্চাটার ঘুম ভেঙে যাবে না? ফেই তখন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সে বলে আপনি আমার ছেলেকে ছোবেন না। ফেই বাচ্চা কোলে নিয়ে বলে তুমি আমাকে বলো, তুমি কি আমাকে শেয়ার দেবে না দেবে না? লিয়ান বাচ্চাটা তার মার কোলে দিয়ে বলে তুমি এখান থেকে চলে যাও। সে ফেইকে কষে একটা থাপ্পড় মারে। সে বলে ফেই, তোমার মানুষকে হুমকি দিতে খুব ভালো লাগে তাই না? আমি বলছি আজকের পর থেকে তুমি আর তোমার ছেলেকে কোনোদিন দেখতে পারবে না। এরপর এরা চলে যেতে থাকলে ফেই ওপর থেকে বলে তোমরা যদি আমার বাচ্চাকে নিয়ে চলে যাও আমি কিন্তু এখান থেকে ঝাঁপ দেব। লিয়ানের মা বলে ফেই, পাগলামি করো না, যা বলতে চাও সেটা কথা বলার মাধ্যমে সমাধান হবে তাই না? ফেই বলে তুমি তোমার কোম্পানির শেয়ারও আমাকে দেবে আর আমার ছেলেকেও আমাকে দেবে। লিয়ান বলে তোমার ঝাঁপ দিতে ইচ্ছে করলে ঝাঁপ দাও, আমার ছেলে আমি তোমাকে দেব না। সে তার মাকে বলে মা তুমি ভয় পেও না, ও শুধুমাত্র হুমকি দেয়, এখান থেকে ঝাঁপ দেওয়ার সাহস ওর কোনোদিনও হবে না। ফেই চিৎকার চেঁচামেচি করতে থাকে, তবে হঠাৎ পা পিছলে সে সেখান থেকে পড়ে যায়। এদিকে লুরেং একটা নতুন প্রজেক্ট এনে তার দাদাকে দেখায়। তার দাদা বলে তুমি নিজেই এটা দেখে নাও, আমাদের লু গ্রুপের তুমি একমাত্র উত্তরাধিকারী, এই সব কিছু তোমাকেই সামলাতে হবে। অন্যদিকে এরা হাসপাতালে ছিল। ডাক্তার এসে বলে পেশেন্ট এখন ভালো আছে, তবে তার কোমর ভেঙে গেছে, বাকি সারা জীবন তাকে হুইল চেয়ারেই থাকতে হবে। লিয়ানের মা বলতে থাকে এত সুন্দর একটা পরিবার এরকম কি করে হয়ে গেল? এই সব কিছু আমাদের কর্মফল। লিয়ান বলে সত্যি বলেছ, এই সব কিছু আমাদেরই কর্মফল। এরপর লিয়ান বাড়িতে আসে, ওই বাড়িটায় যেই বাড়িতে সে আর লুরেং থাকতো। সে নিজেদের বিয়ের ওই ভাঙা ছবিটা দেখে, তখন তার মনে পড়ে লুরেং সারা রাত বসে বসে তার জন্য কাজ করত। তার কোম্পানির জন্য নিজের জমানো 3 মিলিয়ন টাকা তাকে দিয়ে দিয়েছিল। লিয়ান বলেছিল তুমি কোনো চিন্তা করো না, আমি সারা জীবন তোমাকে দেখে রাখবো। লুরেং প্রতিটা দিন 3 বেলা তার জন্য রান্না করত। তারা কত সুখে ছিল। বর্তমানে লিয়ান বলতে থাকে আমি এগুলো কি করেছি, আমি এসব কেন করতে গেলাম? তখন সে সামনে লুরেংকে দেখতে পায়, তবে বুঝতে পারে এটা তার কল্পনা। ওদিকে লুরেং চেনের মাধ্যমে জানতে পারে ফেই উপর থেকে পড়ে গিয়েছিল এবং এখন থেকে তাকে হুইল চেয়ারেই থাকতে হবে। চেন বলে আমি তোমাকে বলছি এটা আসলে ওর কর্মফল। সে যখন চলে যেতে চায় তখন দেখতে পায় লিয়ান এসেছে। লুরেং বলে তুমি তোমার স্ত্রীর সঙ্গে হসপিটালে না থেকে এখানে কেন এসেছো? লিয়ান বলে আমি তোমার কাছে ক্ষমা চাইতে আসিনি, আমি শুধুমাত্র তোমাকে একটা কথা বলতে এসেছি, আমি আমার বাকি শেয়ারগুলো তোমার কাছে বিক্রি করে দিতে চাই। লুরেং বলে কত টাকায়? সে বলে 3 মিলিয়ন টাকায়। চেন বলে তুমি এসব কি বলছো? 30% শেয়ার দিয়ে তুমি সারা জীবন বসে খেতে পারবে। ফেই এখনো হসপিটালে রয়েছে, তারপর তোমার বাচ্চারও তো বড় হওয়ার জন্য টাকার প্রয়োজন। লুরেং বলে তুমি 3 মিলিয়ন টাকায় কেন বিক্রি করতে চাইছো? কারণ তোমার কোম্পানি শুরু হওয়ার সময় আমি 3 মিলিয়ন টাকা দিয়েছিলাম। তুমি কি নিজের অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে চাইছো, নাকি এটা প্রমাণ করতে চাইছো যে তুমি 3 মিলিয়ন টাকা দিয়ে আবার নতুন করে শুরু করতে পারবে? ঠিক আছে, আমি তোমার শেয়ার 3 মিলিয়ন টাকায় কিনে নেব। অন্যদিকে ফেই বলতে থাকে আমার ছেলে কোথায়, আমার ছেলেকে আমার কাছে দিন। লিয়ানের মা বলে তুমি তো নড়তেই পারছো না, তোমার ছেলে আমার কাছে আছে। ফেই বলতে থাকে ও আমার ছেলে, আমার ছেলেকে আপনারা কেন নেবেন, আপনারা সবাই মিথ্যাবাদী। তখন লিয়ান সেখানে আসে। সে বলে তুমি বাচ্চা নিয়ে কি করবে, তুমি তো নড়তেই পারছো না। ফেই বলে তাহলে আমাকে তুমি কোম্পানির শেয়ার দাও, তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি আমাকে নিজের কোম্পানির শেয়ার দেবে। লিয়ান বলে শেয়ার, সেগুলো আমি বিক্রি করে দিয়েছি, বলো তো কত টাকায় বিক্রি করেছি? ফেই বলে আমার জানার দরকার নেই, তুমি টাকা আমাকে দিয়ে দাও। সে বলে 3 মিলিয়ন। ফেই বলে 3 মিলিয়ন টাকায় তুমি 30% শেয়ার বিক্রি করে দিয়েছো, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি আমার আর ছেলের কথা ভাববে না? লিয়ান বলে তুমি এত কষ্ট করেছো শুধুমাত্র আমার স্ত্রী হওয়ার জন্য, তুমি সুস্থ হও, আমি তোমাকে বিয়ে করব। ফেই বলে না, আমি তোমাকে বিয়ে করতে চাই না। লিয়ান বলে এখন তোমার হ্যাঁ না বলায় কিছু আসে যায় না, তুমি যদি প্যারালাইজড হয়ে যাও আমি তোমাকে ছাড়বো না, আমি সারা জীবন তোমার পেছনে লেগে থাকবো। এবার বাকি জীবন আমরা এভাবেই ঝগড়া করে কাটাবো আর একজন আরেকজনকে টর্চার করতে থাকবো। ফেই বলতে থাকে না, আমি তোমাকে বিয়ে করব না, তুমি আমার চোখের সামনে থেকে সরে যাও। লিয়ানের মা তাকে কিছু জিজ্ঞেস করলে লিয়ান বলে মা, আমি যখন কোম্পানি শুরু করেছিলাম তখন লুরেং আমাকে 3 মিলিয়ন টাকা দিয়েছিল, তাই আমি তার কাছে কোম্পানির শেয়ার বিক্রি করে দিয়েছি 3 মিলিয়ন টাকায়, এই টাকা আমি তার কাছে ঋণী ছিলাম। তার মা বলে ভালো করেছো, অন্তত তোমরা এখন সমান সমান। সেই চিৎকার করে বলতে থাকে তুমি এটা আমার সঙ্গে কি করে করতে পারলে, তুমি আমাকে টাকা দাও, আমার টাকার দরকার।
লিয়ান বলে, হ্যাঁ চিৎকার করতে থাকো, এমনিতে তো এখন নড়তেও পারবে না, চিৎকার করতে করতে যখন তুমি ক্লান্ত হয়ে যাবে তখন এমনিতেই তুমি থেমে যাবে। অন্যদিকে লুরাং এর সবগুলো কোম্পানি অনেক ভালো চলছিল, তার নতুন প্রজেক্ট অনেক বেশি সাফল্য পায়। ফেই একটু সুস্থ হওয়ার পর তার কোম্পানির সামনে এসে বলতে থাকে, লুরাংকে ডাকো, আমি তার সঙ্গে কথা বলতে চাই। তখন লুরাং সেখানে আসে। ফেই বলতে থাকে, তুমি আমার শেয়ার ফিরিয়ে দাও, সেগুলো আমার ছেলের। তুমি এতগুলো শেয়ার কিনে নিয়েছো মাত্র 3 মিলিয়ন টাকায়, তুমি যদি আমাকে না দাও আমি সবাইকে জানিয়ে দেবো তুমি কতটা রুথলেস। লুরাং বলে, ঠিক আছে জানাও। সে তার লোকেদেরকে অর্ডার দেয় কিছু ভালো ভালো ইনফ্লুয়েন্সারদের খবর দিতে, যাতে এখানে একটা লাইভ স্ট্রিমের আয়োজন করা হয়, আর সেই লাইভ স্ট্রিমে যাতে অনেক লোক হাজির হয়। এরপর দেখা যায় ফেই লাইভ স্ট্রিম করছিল, সেখানে সে বলতে থাকে, আপনাদের লুরাং ম্যাডাম 30% শেয়ার কিনে নিয়েছে শুধুমাত্র 3 মিলিয়ন টাকায়। সে কোনো মানুষ নয়, সে একটা ডেভিল। কমেন্টে কয়েকজন বলতে থাকে, এটা তো আসলেই অনেক খারাপ হয়েছে, লিন গ্রুপের এতগুলো শেয়ার মাত্র 3 মিলিয়ন টাকায় মানুষ কি করে কিনতে পারে। অন্যরা বলতে থাকে, তুমি কিছু জানোই না, লুরাং লিন কোম্পানি শুরু হওয়ার সময় 3 মিলিয়ন টাকা দিয়েছিল, সেই কোম্পানি দিয়েই সে আর তার স্বামী মিলে কোম্পানি শুরু করেছে, অথচ এই ফেই নামের মহিলা তাদের দুজনের মাঝখানে এসে তাদের সংসার ভেঙে দিয়েছে। ফেই বলতে থাকে, অসম্ভব, আমি ওর জন্য একটা ছেলে জন্ম দিয়েছি, তাই ওই শেয়ার আমার আর আমার ছেলের, এতে অন্যায়ের কি আছে। তখন লিয়ান এসে বলে, তোমার কি শেষ হয়েছে? ফেই বলে, লুরাং তোমাকে পাঠিয়েছে আমাকে এখান থেকে সরানোর জন্য, আমি এখান থেকে যাব না, আজ আমি এখান থেকে শেয়ার নিয়েই ছাড়বো। লিয়ান বলে, ঠিক আছে, তুমি যেহেতু যাবে না তাহলে আমিও তোমার সঙ্গে এখানে বসে থাকি, দেখি তুমি এখানে কতক্ষণ থাকতে পারো। লিয়ান বলতে থাকে, তুমি বলতে থাকো, আমি তোমাকে ডিস্টার্ব করবো না। এরপর লুরাং এর কণ্ঠে আমাদেরকে শোনানো হয়, এরপর লিয়ান ফেইকে নিয়ে এই শহর ছেড়েই চলে যায়। এরপরে চেনের কাছে আমি শুনি লিয়ান আর ফেই নাকি খুবই কষ্টে জীবনযাপন করছে, প্রতিদিন ঝগড়া মারামারি তাদের লেগেই থাকে। তবে এতে আমার কিছু আসে যায় না, আমার এখন আলাদা জীবন রয়েছে, আমি এখন বেশিরভাগ সময় আমার দাদার সঙ্গেই কাটাই। দাদা প্রায়ই আমাকে বলে, শহরে অনেক ভালো ভালো ছেলেরা রয়েছে, আমি যেন একজনকে চুজ করে নিই। তবে আমি কখনোই আর এইসব কথায় পাত্তা দিই না, আমি আর কোনো রিলেশনশিপে জড়াতে চাই না। এরপর দেখা যায় এক অনুষ্ঠানে একজন উপস্থাপিকা লুরাংকে স্টেজে ডাকছিল তার স্পিচ দেওয়ার জন্য। উপস্থাপিকা বলে, ম্যাডাম আপনি এখন বর্তমানে 3টা কোম্পানি চালাচ্ছেন, চায়নার বেস্ট বিজনেস ওমেনদের কাতারে আপনি 5 নম্বরে পড়েন, আপনার সাফল্যের সিক্রেট কি? লুরাং বলে, সঠিক পথ বেছে নেওয়া, খারাপ মানুষদের থেকে দূরে থাকা, আর অতীত, আমি কখনোই অতীতের দিকে ফিরে তাকাই না। উপস্থাপিকা বলে, এত বছরের ক্যারিয়ারে এমন কেউ কি আছে যাকে আপনি ধন্যবাদ জানাতে চান? লুরাং বলে, একজন আছে, এক রিটায়ার ড্রাইভার। যেদিন সে রিটায়ার নেয় সেদিন সে আমাকে একটা সিক্রেট বলে, ওই সিক্রেটটা আমার জীবনটাই বদলে দিয়েছে। ওই ঘটনার পরেই আমি নিজেকে সকল আবর্জনা থেকে মুক্ত করেছি, নিজের স্বপ্নের পথ বেছে নিয়েছি, আর এই কারণেই আজ আমি এই স্টেজে রয়েছি। উপস্থাপিকা বলে, আপনার নেক্সট প্ল্যান কি? লুরাং বলে, লু গ্রুপের আগামী 5 বছরের লক্ষ্য হলো 100 বিলিয়ন ইনকাম করা। এরপর সে মনে মনে বলতে থাকে, কিছু মানুষ নিজের সবচেয়ে খারাপ সময়টাতে ভেঙে পড়ে, আবার কিছু মানুষ নিজের সবচেয়ে খারাপ সময়টা থেকেই ঘুরে দাঁড়ায়। যারা ঘুরে দাঁড়ায় তারাই জীবনে সাফল্য অর্জন করতে পারে। আর এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। এরকম স্ট্রং ফিমেল লিড ক্যারেক্টার আমার খুবই ভালো লাগে। তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। অবশ্যই ভিডিওতে একটা লাইক করো, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।